রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। মা মারা যাবার পর থেকেই বাবার মাঝে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে। খাওয়ার সময় ছাড়া সে তার রুম থেকে বের হয় না, আবার কাউকে তার রুমে ঢুকতেও দেয় না। মাঝে মাঝে রাতে বাবার রুম থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ আসে, কার সাথে যেন হেসে হেসে কথা বলে। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে বলে, তোর মা এসেছিল রাতে, তার সাথেই কথা বলেছি। ভাবতাম মায়ের কথা হয়তো এখনো ভুলতে পারিনি, তাই এমন অদ্ভুত আচরণ করে। আগের তুলনায় অনেক বেশি খাবার লাগে তার। খাবার বেশি লাগে সেটা নিয়ে কিছু বলছি না, তবে সাধারণত একজন মানুষ যতটুকু খায় সে তার 4 গুণ খায়। দিন দিন বাবার পাগলামি বেড়েই চলেছে। মা মারা গিয়েছে আজ 2 মাস হলো। এই 2 মাসে বাবা একবারের জন্য বাসার বাইরে যায়নি, বাইরের আলো দেখেনি। অনেক চেষ্টা করেও তাকে বাসা থেকে বের করতে পারিনি। আমার নাম আফরিন, আমরা 1 ভাই 1 বোন। ভাইয়া পড়ালেখার সুবাদে কলেজের হোস্টেলে থাকে, বাবা আর আমি বাসায় থাকি। 2 মাস আগে হঠাৎ করেই মা ঘুমের মাঝে স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের সব কিছু যেন অন্ধকার হয়ে যায় মাকে হারিয়ে। আমরা ভাই বোন সেই কষ্ট কাটিয়ে উঠতে পারলেও বাবা এখনো পারিনি। বাবা অনেক ভালোবাসত মাকে। বুঝের হওয়ার পর থেকে তাদের কখনো ঝগড়া করতে দেখিনি, এমনকি কখনো কথা কাটাকাটিও না। যদি সুখী দাম্পত্যের কোনো উদাহরণ দিতে হয় তাহলে আমার বাবা মা সেই উদাহরণ ছিল। আমি মাদ্রাসা পড়ি আলিম 2য় বর্ষে, তাই বোরকা ছাড়া বাসা থেকে বের হই না। ইসলামিক রীতিনীতি মেনে চলার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ পড়ি আর মাঝে মাঝে শেষ রাতে তাহাজ্জুদ পড়ি। এমন একদিন রাতে তাহাজ্জুদ পড়ছিলাম, হঠাৎ পাশের বাবার রুম থেকে মহিলা কণ্ঠের কান্না ভেসে আসলো। ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে কেউ। আমি সালাম ফিরিয়ে ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম। কান পেতে শোনার চেষ্টা করলাম কি হচ্ছে রুমে। শুনতে পেলাম একটা মহিলা কাঁদছে আর কাকুতি মিনতি করে বলছে, আমাকে আর ডেকো না দয়া করে, আমার খুব কষ্ট হয় এখানে আসলে। যে আমাকে নিয়ে গিয়েছে সে অনেক রাগ করে এটা নিয়ে। বাবা বলছে, আমি যে তোমাকে না দেখে থাকতে পারি না, তোমাকে আসতেই হবে, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই। এইটা শুনে মহিলা আরও কান্না করা শুরু করলো। আমি সব কিছু শুনে খুব ভয় পেয়ে গেলাম। বাবা কার সাথে কথা বলছে? বাবার রুমে মহিলা মানুষ কিভাবে আসলো? আমি ভয়ে ভয়ে বাইরে থেকে ডাক দিলাম, বাবা তুমি আছো? কার সাথে কথা বলছে এত রাতে? হঠাৎ মহিলার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি আবার বাবা বলে ডাক দিতেই রুমের দরজা থপাস করে খুলে গেল। একটা কালো ছায়া খুব দ্রুত রুম থেকে বের হয়ে গেল। ছায়াটা বের হওয়ার সাথে সাথেই আবার দরজা বন্ধ হয়ে গেল এবং মেইন দরজার সামনে গিয়ে অদৃশ্য হয়ে গেল। আমার পুরো শরীর ঠান্ডা একটা অনুভূতি হলো। মনে হলো যেন একটা বরফের খণ্ড আমার পাশ দিয়ে গেল। আমি ভয়ে যেখানে আছি সেখানে দাঁড়িয়ে রইলাম। এটা কি ছিল? বাবা কি জন্য কাউকে তার রুমে ঢুকতে দেয় না? আমি আমার বাবাকে ডাক দিতে যাবো এমন সময় পেছনে কারোর উপস্থিতি টের পেলাম। কেমন যেন খচখচ শব্দ করছে, যেমনটা নতুন কাপড় পরলে হয়। ভয় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। জিনজাতি বলতে আল্লাহর একটা সৃষ্টি আছে সেটা জানি, কোরআনে তাদের নামে একটা সূরাও দিয়েছেন আল্লাহ, কিন্তু কখনো তাদেরকে নিজ চোখে দেখার দুর্ভাগ্য হয়নি। তবে আজ মনে হয় আমি শেষ। কেউ তো আমার পেছনে আছে, গলা দিয়ে একটা শব্দ বের করতে পারছি না। আমি আস্তে আস্তে পেছনে তাকালাম এবং যা দেখলাম তাতে আমার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার মা নতুন লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে হাসি মুখে। আমি ভয়ে কান্না করে দিলাম। মা আমাকে খুব শান্ত গলায় বলল, এত রাতে তোর বাবাকে বিরক্ত করিস কেন? যা গিয়ে ঘুমিয়ে পড়। আমার চোখ ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো। তারপর কি হয়েছে আমার মনে নেই। সকালে উঠে দেখলাম আমি আমার রুমে খাটে শুয়ে আছি। দেখলাম আমার রুমের দরজাও ভিতর থেকে বন্ধ। চোখ ডলতে ডলতে রাতের কথাগুলো মনে করতে লাগলাম। কি হয়েছিল রাতে? এগুলো স্বপ্ন ছিল নিশ্চয়ই। আমি যেহেতু আমার বিছানায় আর দরজা বন্ধ, কি বাজে স্বপ্ন দেখলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 10টা বেজে গিয়েছে। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। 10:30 একটা ক্লাস আছে। খেয়াল করলাম বাবার রুমের দরজাটা হালকা ফাঁকা হয়ে আছে। কি ভেবে যেন উকি মেরে দেখতে চাইলাম বাবা কি করে রুমে। দেখলাম বাবা জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে এক মনে। মা মারা যাবার পর চিরচেনা বাবাটাকে এখন কেমন যেন অচেনা মনে হয়। কারোর সাথে কথা বলে না। আমি নাস্তা করে বাবার জন্য টেবিলে নাস্তা রেখে বেরিয়ে পড়লাম মাদ্রাসার উদ্দেশ্যে। যাওয়ার আগে বাইরে থেকে বললাম,
বাবা, আমি মাদ্রাসা যাচ্ছি, টেবিলে নাস্তা আছে, খেয়ে নিও। বাসা থেকে বের হয়ে একটা রিকশায় উঠে বসলাম। তখনই কোথা থেকে যেন গালিব ভাইয়া হন্তদন্ত হয়ে আমার সাথে রিকশায় উঠে বসলো। আমি রাগ হয়ে বললাম, গালিব ভাইয়া এসব কি? নামিন বলছি, নাহলে কিন্তু লোক জড়ো করবো চিল্লাইয়া। গালিব ভাইয়া 32টা দাঁত বের করে বলল, আফরিন এমন করো কেন? আমিও তোমার মাদ্রাসার কাছে যাবো একটা কাজে, কিন্তু রিক্সা ভাড়া নেই। আমরা দুজন গেলেও যেই ভাড়া দিতে হবে, তুমি একা গেলেও একই ভাড়া। তাইলে শুধু শুধু একটা সিট অপচয় করার দরকার কি বলো? আর অপচয়কারীরা শয়তানের ভাই, জানোই তো। অবশ্য তুমি ভাই হবে কেন, বোন হবে। আমি রাগ হয়ে তাকে ধাক্কা দিয়ে রিক্সা থেকে নামিয়ে দিলাম আর বললাম, আমি নিজেই শয়তান। অপচয় করলে আমি করব, আমার সাথে আপনি যেতে পারবেন না। ফাজিল কোথাকার, পুলিশে ধরিয়ে দিবে একদম ইপটিজিং মামলা দিয়ে। গালিব ভাই হাসতে হাসতে বলল, তুমি যদি ভেবে থাকো পুলিশের কথা বললে আমি ভয় পেয়ে যাব, তাহলে ঠিক তাই ভাবছো। কি দরকার এসব মামলা হামলার? আমি এমনিতেই চলে যাচ্ছি। আমি রিক্সাওয়ালাকে বললাম, মামা জানতো আপনি? গালিব ভাই পেছন থেকে ডেকে বলল, তবে জেনে রাখো আফরিন, তুমি আমার ব্যক্তিগত শয়তান। তোমার কাজ শুধু আমাকে ধোকা দেয়া, এই জন্যই তোমার সামনে কোনো দোয়া দুরুদ পড়ি না, যদি তোমার কষ্ট হয়। আমি মুচকে এসে বললাম, পুরাই পাগল। গালিব এমনিতে অনেক ভালো ছেলে। তার বাবা রডেল ধন সম্পদ থাকার পরও কখনো সেসবের অহংকার নেই তার মাঝে। সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে। নিজস্ব গাড়ি থাকার পরও আমার সাথে প্রতিদিন রিকশায় ওঠার ধান্দা করে। আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে। আজকাল থেকে নয়, বরং সে ক্লাস 9 থেকে। আমি যে তাকে পছন্দ করি না এমনটা না, তার মতো ছেলেকে যে কেউ ভালোবাসতে চাইবে। কি মনে করে সে আমার পেছনে পড়ে আছে সেটাই বুঝি না। আমিও তাকে অনেক অনেক পছন্দ করি, কিন্তু সেটা তাকে কখনো বুঝতে দেইনি। সবসময় তার সাথে বাজে আচরণ করে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। তার ফ্যামিলির সাথে আমার যায় না। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছে, তাই এটা সম্ভব না। গালিব ভাই সেটা বুঝতে চায় না। ক্লাস শেষ করে মাদ্রাসা থেকে বের হতে হতে দুপুর 2টা বেজে গেল। বাইরে এসে দেখলাম রাস্তার উপরে গালিব ভাই দাঁড়িয়ে আছে। এটা তার নিত্যদিনের রুটিন, তাই সেদিকে না তাকিয়ে আমার মতো আমি হাঁটা দিলাম বাসার দিকে। গালিব ভাই দৌড়ে এসে আমার পাশে হাঁটতে লাগলো। আমি কিছু বললাম না, জানি বললেও সে যাবে না। গালিব ভাই বলল, আফরিন আর কত সময় অপেক্ষা করব? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন আমার সাথে এমন করো? আমি খুব শান্ত গলায় বললাম, গালিব ভাই এটা সম্ভব না, সেটা আপনিও জানেন। কোথায় আপনারা রাজপ্রাসাদের মানুষ আর আমরা কুড়ে ঘরের। এসব সম্পর্কের সূচনাটা অনেক মধুর হলেও উপসংহার খুব যন্ত্রণাদায়ক হয়। আপনি কেন বুঝতে চান না? গালিব ভাই আর কিছু বলল না, উল্টো ঘুরে চলে গেল। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। অন্যদিন তো বকবক করতে করতে আমার সাথে বাসা পর্যন্ত যায়, আজকে এভাবে চলে গেল কেন? আমার মনটা খারাপ হয়ে গেল। আমি আবার সামনে হাঁটা দিলে হঠাৎ আমার চোখ গেলে একটু দূরে বাবা দাঁড়িয়ে আছে। আমি বাবা বলে ডাক দিতেই অদ্ভুত একটা হাসি দিয়ে দ্রুত সে হাঁটা দিয়ে রাস্তার মাঝখানে চলে গেল এবং একটা গাড়ি এসে ধপাস করে বাবাকে মেরে দিল। আমি চিৎকার করে উঠলাম বাবা বলে। আশেপাশে সবাই আমার দিকে এগিয়ে এলো কি হয়েছে জানার জন্য। আমি খেয়াল করে দেখলাম সেখানে আসলে কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। তাহলে কি ভুল দেখলাম? আমি স্পষ্ট বাবাকে দেখেছি। লোকজন আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। আমি কারোর কথা কোনো জবাব না দিয়ে দ্রুত হাঁটা দিলাম বাসার দিকে। আবহাওয়া অন্ধকার হয়ে আসছে, হয়তো খুব বৃষ্টি হবে। কালো মেঘে ছেয়ে যাচ্ছে চারিদিক। আমি কেমন যেন দিক বিদিক হয়ে যাচ্ছি। আমি কোথায় যাব? আমার বাসা কোথায় সেটাও মনে করতে পারছি না। মাথাটা ভন ভন করছে। আমার চারিদিকে সব কিছু ঘুরছে মনে হচ্ছে। অনেক কষ্টে বাসার ঠিকানাটা মনে করতে পারলাম, কিন্তু আমি ভুলে গিয়েছি আমার বাসা কোথায়। পথে একজনকে থামিয়ে বাসার ঠিকানা বলে জিজ্ঞাসা করলাম, ভাই এই বাসাটা কোথায় বলতে পারেন? লোকটা একটু বিরক্ত হয়ে বলল, যে বাসার সামনে দাঁড়িয়ে আছো সেই বাসার ঠিকানায় জিজ্ঞাসা করছো, পাগল নাকি? এই বলে লোকটা চলে গেল। এবার আমার হুঁশ এলো। তাকে দেখলাম সব স্বাভাবিক, আবহাওয়া ঠিক আছে, একদম রৌদ্রোজ্জ্বল। তাহলে এতক্ষণ কি হলো আমার সাথে? আমি বাসার সামনে দাঁড়িয়ে এই বাসা খুঁজে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি করে বাসায় গেলাম। 5তলা বিল্ডিং বিশিষ্ট দ্বিতলায় আমরা ভাড়া থাকি। সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু দূরে দেখতে পেলাম দরজাটা খোলা। আমার স্পষ্ট মনে আছে আমি তালা লাগিয়ে গিয়েছিলাম। তাহলে কি বাবা বাসার বাইরে গিয়েছে? তাড়াতাড়ি করে বাসায় ঢুকে দেখলাম বাবা খাবার টেবিলে বসে আছে। আমাকে দেখেই সুন্দর করে একটা হাসি দিয়ে বলল, এত দেরি হলো কেন? আইমা
তোর জন্য আমি খাবার তৈরি করে রেখেছি, খেয়ে নে। আমি খুব অবাক হলাম, আমার চোখে পানি চলে এলো। আজ 2 মাস পর বাবা আমার সাথে কথা বলেছে। বাবাকে একদম স্বাভাবিক মনে হচ্ছে, তার হাসিটা এখনও যেন আগের মতোই। আমি ইমোশনাল হয়ে বাবার দিকে এগিয়ে যেতে বাবা উঠে টেবিলে রাখা ছোট্ট একটা বাটির ঢাকনা উঠিয়ে বলল, দেখ তো কেমন হয়েছে। আমি বাটির দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। আমার আর পা চলছে না, গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বাটিতে 3টা বড় বড় রক্তাক্ত চোখ রাখা আছে। মনে হচ্ছে যেন এই মাত্রই চোখগুলো উগড়ে ফেলা হয়েছে। বাবার দিকে তাকিয়ে দেখলাম ভয়ঙ্কর এক হাসিতে আমার দিকে তাকিয়ে আছে। বাবার মুখে ভয়ঙ্কর হাসি দেখে আমার কলিজা যেন পানি নেই। তাজা তাজা 3টা চোখ বাটিতে রাখা, চোখগুলো যেন আমাকে কিছু বলতে চায়। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, বাবা এসব কি? বাবা বলল, তোর মা বলল তুই নাকি রাতে ঘুমোতে পারিস না, তাই তোর জন্য এগুলো পাঠিয়েছে। এটা খেলে খুব সুন্দর ঘুম দিতে পারবি, নে মা, খেয়ে নে খেয়ে নে। এই বলে বাটিতে আমার দিকে এগিয়ে দিল। আমি আর ঠিক থাকতে পারলাম না, পেটের ভিতর থেকে সব উল্টে বেরিয়ে আসতে চাইছে। মুখ চেপে এক দৌড়ে চলে গেলাম ওয়াশরুমে, গিয়ে গদগদ করে বমি করে দিলাম। বমি করে কান্না করে দিলাম, কি হচ্ছে এগুলো? বাবা এমন করছে কেন? কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ভয়ে ভয়ে বের হলাম। দেখলাম বাবা সেখানে নেই, আর সেই বাটিটাও নেই। তাড়াতাড়ি মেইন দরজা বন্ধ করে বাবার রুমের দিকে গেলাম। কয়েকবার ডাক দিলাম বাবা বলে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পেলাম না। তাই দরজাটা হালকা ধাক্কা দিয়ে ওকে মেরে দেখলাম বাবা আছে কিনা। কোথাও বাবাকে দেখতে পেলাম না। কোথায় গেল সে? ভাবলাম আজকে তার রুমে প্রবেশ করে দেখব সে কোনো কাউকে তার রুমে ঢুকতে দেয় না। কি রহস্য লুকিয়ে রেখেছে? কেন এমন অদ্ভুত আচরণ করছে? বাবার রুমে প্রবেশ করতে যাব এমন সময় মেইন দরজায় টোকা। আমি চমকে গেলাম, বুকে থুতু দিয়ে আস্তে আস্তে দরজা খুলতে গেলাম। এই সময় আবার কে এলো? দরজা খুলে দেখলাম বাবা দাঁড়িয়ে আছে। বাবার হাতে পায়ে ক্ষত চিহ্ন, সেখান থেকে চুপ চুপ রক্ত বেরোচ্ছে। আমি অবাক হয়ে বললাম, বাবা তুমি বাইরে কখন গেলে? আর এই ক্ষত চিহ্ন কিসের? কি হয়েছে তোমার? বাবা একটু রাগের স্বরে বলল, তোর মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম। তুই মাদ্রাসা থেকে কখন এসেছিস? আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবা যদি বাইরে থাকে তাহলে একটু আগে আমি কাকে দেখলাম যে আমাকে চোখগুলো খাওয়ার জন্য বলেছিল? আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বাবা কিছু না বলে পাশ কাটিয়ে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাবা কি করার চেষ্টা করছে? কিছু একটা তো লুকাচ্ছে সবার কাছ থেকে। এটা তো স্বপ্ন ছিল না। বাবার রূপে সে কে ছিল তাহলে? আর তখন কি সত্যি অ্যাক্সিডেন্ট হতে বাবাকে দেখেছিলাম মাদ্রাসার সামনে? তাহলে অ্যাক্সিডেন্ট হতে আমি ছাড়া কেউ খেয়াল করলো না কেন? আমি আর কিছু ভাবতে পারছি না, সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে আমার। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে ভাইয়াকে ফোন করলাম এসব হচ্ছে বাসায় তা জানানোর জন্য, কিন্তু ভাইয়া ফোন উঠালো না। কয়েকবার চেষ্টা করলাম, এভাবে কখন যে বিছানায় গায়েলিয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছি নিজেও জানি না। একটা ভয়ানক স্বপ্ন দেখে আচমকা ঘুমটা ভেঙে গেল কিছু শব্দ শুনে। দেখলাম আমি ঘামে ভিজে গিয়েছি। স্বপ্নটা মনে করার চেষ্টা করলাম। 4 জন কালো কোট টাই পরা মানুষ আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবার মাথায় কালো রঙের টুপি, তাদের মুখগুলো অস্পষ্ট এবং ঘোলাটে। তারা একটা কফিন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। 4 জন একসাথে একটা কথা বলে উঠল, আমরা তোকে নিতে এসেছি, কফিনে শুয়ে পড়। এই বলে তারা কফিনটা নিচে রাখলো এবং সেটার উপর থেকে ঢাকনাটা সরালো। বাবার নিথর মরদেহটা সেখানে চোখ খোলা অবস্থায় পড়ে আছে। সবকিছু যেন আমার সামনেই ঘটছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম বাবার কপালের ওপর আরেকটা চোখ জন্ম নিয়েছে। এই 3য় চোখের মানে কি? যখন আমি সেই 3য় চোখটা স্পর্শ করতে যাব ঠিক তখনই একটা শব্দ আমার ঘুম ভেঙে গেল। এটা আমি কেমন স্বপ্ন দেখলাম? তাকে দেখলাম রাত 12টা 5 বাজে। তার মানে আমি সেই বিকেলে ঘুমিয়েছিলাম, এখন মধ্যরাত। পেটের ভেতর ক্ষুধায় চোচো করছে, আবার মাঝে মাঝে অদ্ভুত একটা ভয়ও কাজ করছে। যদিও এটা স্বপ্ন ছিল, কিন্তু বাবার কপালের 3য় চোখটা কিসের ইঙ্গিত ছিল? তখন সেই বাটিতেও 3টা চোখ ছিল। হঠাৎ জানালায় ঢিল মারার শব্দ, কেউ বাইরে থেকে জানালায় ঢিল মারছে। আমি উঠে জানালা হালকা ফাঁকা করে দেখার চেষ্টা করলাম। বাইরে অনেকগুলো রোশনি দেখা যাচ্ছে। এবার কৌতূহলবশত জানালা পুরো খুলে বাইরে তাকালাম, আর আমি অবাক হয়ে গেলাম। দেখলাম অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রাস্তায় একটা হার্ট সার্কেল বানানো হয়েছে বড় করে, তার মাঝে ফুল দিয়ে লেখা
হ্যাপি বার্থডে আফরিন। এটা নিশ্চয়ই পাগল গালিব ভাইয়ের কাজ। আজ আমার জন্মদিন ছিল, সেটা ভুলে গিয়েছিলাম, কিন্তু উনি ঠিক মনে রেখেছে। মনে মনে খুব খুশি হলেও সেটা তাকে দেখানো যাবে না, তাহলে ভাববে আমি পটে গিয়েছি। কিন্তু গালিব ভাই কোথায়? তাকে তো আশেপাশে দেখছি না। আস্তে আস্তে রুম থেকে বের হলাম। বাবার বন্ধ রুমটার দিকে তাকাতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি খুব শান্তভাবে বাসার মেন দরজা খুলে রাস্তায় চলে গেলাম তাড়াতাড়ি। গালিব ভাই নিশ্চয় আশেপাশে কোথাও আছে, আমাকে দেখলে বেরিয়ে আসবে। আমি গিয়ে মোমবাতির হার্ট সার্কেলের ভেতরে গিয়ে দাঁড়ালাম আর আশেপাশে তাকিয়ে গালিব ভাইকে খুঁজছিলাম। হঠাৎ দেখলাম ফুল দিয়ে লেখা আমার নামের উপর একটা কাগজ ভাঁজ করে রাখা। আমি কাগজটা উঠিয়ে সেটার ভাঁজ খুলে দেখলাম কিছু লেখা আছে সেখানে। আমি পড়তে শুরু করলাম। প্রিয়, তুমি যদি আরও 200 বছর আগে জন্মগ্রহণ করতে তাহলে কি হতো জানো? বিজ্ঞানী আইজ্যাক নিউটন হয়তো আপেল গাছের নিচে না বসে তোমার বাসার পেছনে নারকেল গাছের নিচে বসে থাকতো তোমাকে এক পলক দেখার জন্য। চার্লস ব্যাবেজ হয়তো কম্পিউটার আবিষ্কার না করে তোমার সৌন্দর্যের উপর কোনো ডিভাইস বানিয়ে ফেলতো। লিওনার্দো দা ভিঞ্চি তার জগৎ বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার পেছনে সময় নষ্ট না করে তোমার সৌন্দর্যের রহস্য উদ্ঘাটনে লেগে পড়তো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমার জন্মের খুশিতে গীতাঞ্জলি গ্রন্থের নাম পরিবর্তন করে রাখত আফিনজলি। কাজী নজরুল ইসলাম হয়তো বিদ্রোহী কবিতা ছেড়ে তোমার প্রেমে রোমান্টিক কবিতা লেখা শুরু করত। কিন্তু তোমার ভাগ্যটা কত খারাপ, এত মহান ব্যক্তি ছেড়ে তুমি জন্ম নিলে আমার মতো এক হতভাগা ব্যর্থ প্রেমিকের সময়। তাই তোমার ভাগ্যে জুটলো একটা সামান্য হ্যাপি বার্থডে অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। পুরোটা পরে আমি হাসবো না কি কাঁদবো বুঝতে পারলাম না। কাগজটা আবার ভাঁজ করে হাতের নিচে রেখে চোখ ওঠালাম। দেখলাম গালিব ভাই একটু দূরে পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু রাগী ভঙ্গিতে কোমরে হাত রেখে বললাম, এসব কি গালিব ভাইয়া? সকালে তো আপনার কাছে রিক্সা ভাড়া ছিল না, তাহলে এতগুলো টাকা কোথায় পেলেন? গালিব ভাই একগাল হেসে বলল, আকবর চাচার বউয়ের মুরগি চুরি করেছে, সেগুলো বিক্রি করে আয়োজন করলাম। আমি আর হাসি আটকে রাখতে পারলাম না। হাসতে হাসতে গালিব ভাইয়ের সামনে গিয়ে বসলাম। আপনি আসলে একটা পাগল, শুধু পাগল না, পাগলের সর্দার আপনি। গালিব ভাই একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন? কিছু কি হয়েছে? তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। বাসায় যা হচ্ছে তাতে আমি সত্যি ক্লান্ত অনেক। কিন্তু গালিব ভাইকে এসব বুঝতে না দিয়ে বললাম, তেমন কিছু না ভাইয়া, এই লেখাপড়া একটু চাপ যাচ্ছে। গালিব ভাই একদম আমার কাছে এসে ভালো করে লক্ষ্য করে বলল, আমার তো তা মনে হয় না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তুমি যেহেতু আমাকে বলবে না, তাহলে আমি নিশ্চয়ই খুঁজে বের করব। মনে রেখো, আমি সবসময় তোমার পাশে কাঁঠালের আঠার মতো লেগে আছি। আমি কথা ঘুরিয়ে বললাম, বাদ দিন এসব কথা, এখন বলেন সকালে এভাবে হুট করে চলে গিয়েছিলেন কেন? আগে তো আমি যতই কথা শুনতাম আপনাকে কখনো বাসা পর্যন্ত এগিয়ে না দিয়ে যেতেন না। গালিব ভাই আমাকে অবাক করে দিয়ে বলল, সকালে যখন তোমার সাথে হাঁটছিলাম তখন দেখলাম একটু দূরেই তোমার বাবা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি চলে আসি সেখান থেকে। হবু শ্বশুরের হাতে মায়ের খাওয়ার সময় নেই আমার, আর শখও নেই। তুমি কি দেখোনি তোমার বাবাকে দাঁড়িয়ে থাকতে? আমি কি বলবো ভেবে পাচ্ছি না। তার মানে আমি একাই দেখিনি বাবাকে, আর যে অ্যাক্সিডেন্ট হলো সেটা মিথ্যাও ছিল না। বাবা কি আমাকে অনুসরণ করেছিল কোনো কারণে? আমাকে কিছু বলতে না দেখে গালিব ভাই বলল, আফরিন তুমি ঠিক আছো তো? আমি থতমত খেয়ে বললাম, হ্যাঁ ভাইয়া সব ঠিক আছে, আমি এখন যাই। আর অনেক অনেক ধন্যবাদ এমন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার জীবনের সেরা উইশ ছিল এটা। গালিব ভাই পেছন থেকে ছোট্ট একটা গিফট বক্স এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি মুচকে এসে গিফট বক্সটা নিয়ে চলে এলাম বাসায়। এত ভয়ের মাঝে গালিব ভাইয়া যেন আমার সাহসের কারণ। বলতে ইচ্ছে করছিল আমি খুব বিপদে আছি, আমার সাথে মোটেও ভালো কিছু হচ্ছে না, কিন্তু আমার জন্য না জানি তার কোনো ক্ষতি হয়ে যায়, এটা আমি মানতে পারবো না। বাসায় সেই গিফট বক্সটা টেবিলে রেখে আমি রান্নাঘরে চলে গেলাম চা বানাতে। মাথাটা ভনভন করে ঘুরছে, চা খেলে হয়তো ভালো লাগবে। আমি চুলায় গরম পানি বসিয়ে দাঁড়িয়ে আছি, এমন সময় বাবার রুম থেকে কেমন একটা অদ্ভুত শব্দ আসলো। দেয়ালে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন। এত রাতে বাবা কি করছে রুমে? আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সেদিকে। দেখলাম বাবার রুমের দরজার নিচ দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়া আসলো কোথা থেকে? আমি তাড়াতাড়ি গিয়ে বাবার রুমের দরজায় বাড়ি দিলাম কয়েকবার। বাবা কি হয়েছে তোমার? রুমে ধোঁয়া কেন? বাবা দরজা খোলো, কি করছো তুমি? হঠাৎ রান্নাঘর থেকে থালা বাসন পড়ে যাওয়ার শব্দ, সব কিছুকে যেন ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমি আবার দৌড়ে গেলাম রান্নাঘরে। গিয়ে দেখলাম সব ঠিক আছে, শুধু গরম পানি বসানো পাত্রটা
ফ্লোরে পড়ে আছে, চুলা নিভানো অবস্থায়। এবার আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। বুঝতে পেরেছি এখানে যা কিছু হচ্ছে তা স্বাভাবিক কিছু না, নিশ্চয়ই বাবা কিছু করছে সবার চোখের আড়ালে। আমি আয়াতুল কুরসি পড়তে পড়তে বাবার রুমের সামনে গিয়ে তাকে ডাক দিলাম, বাবা দরজা খোলো, তুমি কি করতে চাচ্ছ? আজকে তোমাকে জবাব দিতেই হবে। হঠাৎ ধপাস করে বাবার রুমের দরজা খুলে গেল। পুরো রুম ধোঁয়ায় ভর্তি, কিছু দেখা যাচ্ছে না। আমি প্রথমে আস্তে করে ডাক দিলাম, বাবা কোথায় তুমি? সারা শব্দ না পেয়ে আমি ভয়ে ভয়ে রুমে প্রবেশ করলাম। ধোয়ার মাঝে সে হাতুড়ি দেয়ালে ঠোকার শব্দ। ঝাপসা ঝাপসা দেখতে পেলাম খাটের এক কোণে বসে বাবা হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঠুকছে। উল্টো হয়ে থাকায় বাবার মুখটা দেখতে পাচ্ছিলাম না। আমি ডাক দিলাম, বাবা কি করছো তুমি? কথার কোনো জবাব না দিয়ে সে তার মতো পেরেক ঠুকেই যাচ্ছে। আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাওয়ার সময় কিছু একটা সাথে উষ্টা খেয়ে সামনে উপরে পড়ে গেলাম। হাত দিয়ে হাতড়ে হাতড়ে বোঝার চেষ্টা করলাম কিসের সাথে উষ্টা খেলাম। এটাকে তো কোনো মানুষের শরীর হবে, এখানে কে শুয়ে আছে তাহলে? হঠাৎ পেরেক ঠোকার শব্দটাও বন্ধ হয়ে গেল। তাকে দেখলাম সেখানে কেউ নেই। বাবা তো এইমাত্র ওখানে বসে হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছিল, তাহলে সে গেল কোথায়? আর পড়ে থাকা শরীরটাই বা কার? আস্তে আস্তে রুমের ধোঁয়া কমতে লাগলো। যখন ধোঁয়া কেটে পুরো রুম পরিষ্কার হয়ে গেল তখন যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। যার সাথে উষ্টা খেয়ে আমি পড়ে গিয়েছিলাম সেটা আমার শরীর ছিল, অচেতন অবস্থায় যেখানে পড়ে আছে। তাহলে সে কে ছিল যে পেরেক ঠুকছিল? আমি আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেলাম যখন দেখলাম গালিব ভাইয়া দেয়ার গিফট বক্সটা বাবার মাথার কাছে পড়ে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে বক্সটা হাতে নিয়ে নিলাম। এটা এখানে আসলো কিভাবে? বাবাকে ধাক্কা দিতে লাগলাম, বাবা কি হয়েছে তোমার? ওঠো, এখানে শুয়ে আছো কেন বাবা? হঠাৎ খেয়াল করলাম আমার হাতে রক্ত এবং সেটা সেই গিফট বক্স থেকে বের হচ্ছে। এটা কি হচ্ছে? আমি আস্তে আস্তে বক্সটা খুললাম দেখার জন্য ভেতরে কি আছে। বক্স খুলে যা দেখলাম তাতে আমি আর নেই। আবার সেই 3টি তাজা চোখ বক্সের ভেতর, সেগুলো থেকে রক্ত বেরোচ্ছে। আমি সাথে সাথে সেটা ছুঁড়ে ফেলে দিলাম চিৎকার করে। বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পিছিয়ে গেলাম এবং বললাম, বাবা। সাথে সাথে বাবার কপালে একটা চোখ ভেসে উঠল, যেমনটা আমি স্বপ্নে সেই কফিনের ভিতর দেখেছিলাম। 3টি চোখ আমার দিকে তাকিয়ে আছে। 3টি চোখ আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা খপ করে আমার হাতটা ধরে ফেলল আর বলল, আফরিন পালিয়ে যা। এইটুকু বলে বাবা আবার জ্ঞান হারিয়ে ফেলল। 3য় চোখটা উধা হয়ে গেল। আমি ভয় কাঁদতে কাঁদতে বাবাকে ডাকতে লাগলাম, বাবা কি হচ্ছে তোমার? কি করছো তুমি সবার অজান্তে? কেন হচ্ছে এগুলো? বাবা উঠো। বাবা আর কথা বলল না। আমি নিজেকে শান্ত করে বাবাকে টেনে নিয়ে কোনো মতে খাটে শুয়ে দিলাম। তারপর যখন বের হতে যাব বাবার রুম থেকে তখন লক্ষ্য করলাম বাবা শুয়ে আছে ঠিক তার পাশেই বাবার শুয়ে থাকা ছায়া পড়েছে দেয়ালে। কিন্তু ছায়াটা বাবার না, স্পষ্ট দেখা যাচ্ছে ওই ছায়ার মাথায় লম্বা লম্বা 2টা শিং আর নাকটা অনেক উঁচু। আমি একবার বাবার দিকে তাকাচ্ছিলাম, আরেকবার ছায়াটার দিকে তাকাচ্ছি। হঠাৎ ছায়াটা ধাপ করে উঠে বসে পড়ল। বাবা তো শুয়ে আছে। এটা দেখে আমি জোরে জোরে বাবার রুমের দরজা টান দিয়ে বন্ধ করে বেরিয়ে এলাম। দৌড়ে নিজের রুমে এসে হাঁপাতে হাঁপাতে কয়েক গ্লাস পানি খেয়ে নিলাম। বাসায় যা হচ্ছে তা কিছুই স্বাভাবিক না। হঠাৎ আমার ফোনটা অনেক সাউন্ডে বেজে উঠল। আমি চমকে গেলাম, দেখলাম ভাইয়া ফোন করেছে। আমি তাড়াতাড়ি করে ফোন উঠিয়ে কেঁদে দিলাম ভাইয়া বলে। ওপাশ থেকে কোনো আওয়াজ আসছে না। আমি কেঁদেই চলেছি। হঠাৎ অচেনা এক কণ্ঠ বলে উঠল, আফরিন আমি আদিলের বন্ধু বলছি। কাল বিকেল থেকে আদিল নিখোঁজ। ওর ফোনটা কলেজের পেছনে পাওয়া গিয়েছে। এটা শুনে আমার কান্না বন্ধ হয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি বলছেন? আদিল ভাই নিখোঁজ মানে কিভাবে? সে বলল, কাল বিকেলবেলা আমার মাঠে ক্রিকেট খেলছিলাম। হঠাৎ ও বলল ওর বাবা এসেছে দেখা করতে, কিছুক্ষণের মধ্যে আসছি। কিন্তু আর আসেনি। সন্ধ্যা হয়ে গেলে ও হোস্টেলে ফিরে আসেনি। আমরা খোঁজাখুঁজি শুরু করলাম। ওর ফোনে রিং হচ্ছিল কিন্তু রিসিভ করছিল না। অবশেষে কলেজের পেছনে ওর মোবাইলটা পাওয়া যায়। সব শুনে আমি যেন আরও ভেঙে পড়লাম। ভাইয়া নিখোঁজ মানে? আমি কাঁদতে কাঁদতে আর কোথাও কোনো কথা বলতে পারলাম না। ওপাশ থেকে সে বলল, চিন্তা করো না আর কান্নাকাটি করো না, বিষয়টা তোমার বাবাকে জিজ্ঞাসা করো। সে কি সত্যি এসেছিল নাকি আদিলকে দেখতে? এদিকে আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি। এ বলে উনি ফোন রেখে দিলেন। আমি মুখ চেপে খাটে বসে পড়লাম। কি হচ্ছে এগুলো? ভাইয়া কোথায় গেল? বাবারও তো হুঁশ নেই। তাকে কিভাবে জিজ্ঞাসা করব ভাইয়াকে দেখতে গিয়েছিল কিনা? আমি এক একটা মেয়ে এখন কি করব?
এসব ভাবছি ঠিক তখনই শব্দ শুনতে পেলাম ওয়াশরুমে ট্যাপ থেকে পানি পড়ছে। আমি ভাবলাম হয়তো বাবা উঠেছে, তাড়াতাড়ি করে সেদিকে গেলাম, কিন্তু বাবার রুম তো বন্ধ। সেই ছায়াটার কথা মনে হতেই আমার আর বাবার রুমে উকি দেওয়ার সাহস হলো না। তাহলে ওয়াশরুমে কি এখনো পানি পড়ার শব্দ বন্ধ হচ্ছে না? মনে হচ্ছে কেউ তার হাত মুখ ধৌত করছে। আমি ওয়াশরুমের কাছে গিয়ে ডাক দিলাম, বাবা তুমি কি ভেতরে? এবার পানি পড়ার শব্দ বন্ধ হয়ে গেল, আর কোনো শব্দ আসছে না। আমি আবার বাবা বলে ডাক দিলাম, কিন্তু এবারও কোনো সারা শব্দ নেই। আমি গিয়ে ওয়াশরুমের দরজা হালকা ধাক্কা দিতে সেটা খুলে গেল। ভয়ে ভয়ে ভেতরে উকি দিলাম, সেখানে কেউ ছিল না। তাহলে পানি ছেড়েছিল কে? আমি ওয়াশরুমে ঢুকে চারিদিকে চোখ বুলালাম, দেখলাম বেসিনে কয়েকটা লম্বা লম্বা সাদা চুল পড়ে আছে, অথচ বাবার চুল অনেক ছোট, আর আমার চুল তো সাদা না। তাহলে এগুলো কার চুল হতে পারে? আমি তাড়াতাড়ি করে উজু করে নিলাম এবং রুমে গিয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। এই মুহূর্তে আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আমি নামাজ পড়ছি, ভাইয়ের কথা মনে পড়তে আমার চোখ বেয়ে পানি পড়ছে। নামাজে মাঝে দোয়া করছে, আল্লাহ এইসব থেকে মুক্তি চাই। যখন সিজদায় গেলাম তখন মনে হলো আমার রুমে কেউ ঢুকছে। তার ভারী ভারী পায়ের শব্দে পুরো ফ্লোর কম্পিত হচ্ছে। সে হাঁটতে হাঁটতে গিয়ে আমার পড়ার চেয়ারে বসলো মনে হচ্ছে। আমি ভয় সিজদা থেকে উঠছি না, যেভাবে আছি সেভাবেই সিজদায় পড়ে রইলাম আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম কান্না করে। এভাবে কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ মনে হলো সে চেয়ার থেকে উঠে আমার বিছানায় উঠে বসলো। আমি কাঁপতে কাঁপতে সিজদা থেকে উঠলাম, ডান দিকে সালাম ফিরালাম, বাম দিকে আমার বিছানা। সেদিকে সালাম ফিরাতে ভয় করছে, যদি সত্যি বিছানাতে কেউ থাকে। আমি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে বাম দিকে সালাম ফিরলাম। এরপর আস্তে আস্তে চোখ খুলে তাকালাম এবং যা দেখলাম তাতে আমি বাকরুদ্ধ। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম আমি নিচে বিছানায় বসে আছি এবং আমার চোখের জায়গায় কোনো চোখ নেই, শুধু কপালে একটা চোখ, মুখে ভয়ঙ্কর হাসি। ঠিক আমি যেই পোশাক পরে আছি সেও একই পোশাক পরে আছে। আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। দোয়া দরুদ পড়ব সেই শক্তিটাও নেই। কোনো মতে পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাথে সাথে ওটা অদৃশ্য হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে জায়নামাজটা রেখে বাবার রুমের দিকে যেতে লাগলাম। তখনই আমার ফোনটা বেজে উঠল। দৌড়ে গেলাম ফোনের কাছে এই ভেবে যে হয়তো ভাইয়ার কোনো খোঁজ পাওয়া গিয়েছে, কিন্তু না, গালিব ভাই ফোন করেছে। রাত তখন প্রায় 3টা। এত রাতে সে কেন ফোন করলো? আমি নিজেকে শান্ত করে নর্মালভাবে ফোন উঠে বললাম, এত রাতে আবার ফোন করেছেন কেন? আমার জন্মদিন তো শেষ, এখন কিসের উইশ করবেন? গালিব ভাই বলল, আমি তো এখনো যাইনি। তুমি এত রাতে ছাদে কি করছিলে? আমি যখন চলে যাচ্ছিলাম তখন দেখলাম তুমি ছাদের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছো খোলা চলে। তোমাকে ডাক দিলে তুমি আমার কথা শুনতে পাওনি। আমি আশ্চর্য হয়ে পড়লাম, আমি ছাদে মানে পাগল হলেন নাকি? এত রাতে আমি ছাদে যাব কেন, তা আবার খোলা চুলে? আপনি এখন কোথায়? গালিব ভাই বলল, আমি তোমাদের বাসার নিচে। একটু আগেও তুমি ছাদ থেকে নেমে চলে গেলে, এত টাকার পরেও আমার দিকে তাকালে না। তাই ভাবলাম তোমাকে জিজ্ঞাসা করে দেখি ছাদে কি করছিলে। আমি তো ভেবেছিলাম আমাকে হাত নাড়িয়ে বিদায় দেওয়ার জন্য এসেছিলে। আমি বুঝতে পারলাম একটু আগে যাকে আমি বিছানায় দেখেছি হয়তো গালিব ভাই তাকেই দেখছে। আমি ঠিক করলাম গালিব ভাইকে সব কিছু বলে দিব, কারণ এই মুহূর্তে তাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করা যায় না। আমি বললাম, ভাই আপনি নিচেই দাঁড়ান, আমি আসছি, অনেক কিছু বলার আছে আপনাকে। এই বলে ফোন রেখে নিচে যাওয়ার জন্য পা বাড়লাম। ঠিক তখনই মেইন দরজায় 2টা টোকা পড়ল। তাহলে কি গালিব ভাই নিচে না দাঁড়িয়ে বাসায় চলে এলো? আমি এভাবে গিয়ে দরজা খুলে গালিব ভাই নিচে। সেখানে গালিব ভাই ছিল না, বরং স্বপ্নে দেখা সেই কফিনটা রাখা। আমি ভরকে গেলাম এবং তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। নিশ্চয়ই কফিনের ভেতর বাবার রূপে সেই 3 চোখের জিনিসটা থাকবে। আমি ভয়ে দৌড়ে রুমে এসে গালিব ভাইয়াকে কল করে বললাম, ভাইয়া আমি নিচে আসতে পারবো না, আপনি প্লিজ ওপরে আসেন। কেন নিচে আসতে পারবে না? কোনো সমস্যা হয়েছে নাকি আমার হবু শ্বশুর তোমাকে আটকে রেখেছে? এখন আমাকে নায়কের মতো গিয়ে তোমার বাবার বন্দিখানা থেকে তোমাকে ছাড়িয়ে আনতে হবে? ভাই প্লিজ মজা করেন না, সত্যি আমি অনেক বিপদে আছি, আমাকে বাঁচান। গালিব ভাই বুঝতে পারলো ব্যাপারটা অনেক সিরিয়াস, তাই ফোন রেখে তাড়াতাড়ি উপরে উঠতে লাগলো। এর মাঝে বাবার রুম থেকে এক মহিলা কণ্ঠের চিৎকার ভেসে আসলো। আমি থতমত খেয়ে গেলাম। ধীরে ধীরে বাবার রুমের দিকে গেলাম। বাবা ফিসফিস করে কাকে যেন বলছে, শান্ত হও, চিৎকার করো না, আফরিন উঠে যাবে ঘুম থেকে। সেই মহিলা কণ্ঠ বলে উঠল, আমার ছেলেটা তোমার জন্য মারা গেল আর মেয়েটাও মরার পথে, কেন করলে এমনটা? কেন
এটা আমার মায়ের কণ্ঠ। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি মুখ চেপে ধরে শব্দ ছাড়া চিৎকার করে কান্না করতে লাগলাম। তখনই দরজায় টোকা পড়ল। নিশ্চয়ই গালিব ভাই এসেছে। সাথে বাবার রুম থেকেও কথা বলা বন্ধ হয়ে গেল। চারিদিক সম্পূর্ণ নিস্তব্ধ। আমি চোখের পানি মুছে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম গালিব ভাইয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। তখন সেখানে কফিনটা ছিল না। আমি তাকে দেখে যেন প্রাণ ফিরে পেলাম। যা হচ্ছে তাতে আমি হয়তো একা একা পাগল হয়ে যেতাম। গালিব ভাই আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি হচ্ছে আফরিন, এত রাতে তুমি ঘুমাওনি? নিচে না এসে আমাকে বাসায় ডাকলে? কী সমস্যা আমাকে বলো। আমি গালিব ভাইয়াকে রুমে এনে বসে সব কিছু বলা শুরু করলাম। আমি যখন এগুলো তাকে বলছিলাম তখন বারবার আমার শরীর কেঁপে উঠছিল ভয়ে। সব কিছু বলার পর আমি কান্না করে দিলাম। গালিব ভাইয়া সব শুনে অবাক হয়ে বলল, এত ভয়ঙ্কর কিছু হয়ে গিয়েছে আর তুমি আমাকে কিছুই জানাওনি? যদি তোমার কিছু হয়ে যেত আমি জানার আগেই, তাহলে আমার কি হতো? ভাই প্লিজ আজকের রাতটা আমার সাথে জেগে থাকেন। সকাল হলে আমি কোনো ভালো হুজুরের কাছে যাব। তার আগ পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে না প্লিজ। গালিব ভাই হালকা এসে বলল, এই চিল্লে এতদিন আমাকে শুধু আজকের রাতটা যে তোমার সাথে জেগে থাকতে বলছো? আর আমি তো আমার জীবনের বাকি সবগুলো রাত তোমার সাথে কাটাতে চেয়েছিলাম। ভাই আমাকে ভুল বুঝবেন না। আমার উপর দিয়ে যা গিয়েছে তাতে আমার মাথা ঠিক নেই। আমার কথাগুলো আপনাকে কষ্ট দিলে মাফ করে দিবেন। ঠিক আছে, এখন বলো তোমার বাবা কোথায়? একটু আগেও নাকি তার রুম থেকে তোমার মৃত মায়ের কণ্ঠ শুনতে পেয়েছো। চলো গিয়ে দেখি শাশুড়ি আম্মা এখন আছে নাকি। থাকলে দোয়া নিয়ে আসবো। আপনি এখনও মজা করছেন? আমি সত্যি মায়ের কণ্ঠ শুনতে পেয়েছি ভাইয়া। মা বলছিল তার ছেলে নাকি মরে গেছে। তার ছেলেকে নাকি মেরে ফেলা হয়েছে। তার মানে কি আদিল ভাইয়ের সত্যি সত্যি? এই বলে কান্না করে দিলাম। গালিব ভাই আমাকে সান্ত্বনা দিয়ে বলল, কান্নাকাটি করো না, এমন কিছু হয়নি। আমাদেরকে খুঁজে বের করতে হবে এগুলো কেন হচ্ছে। কেন? কোনো কারণ ছাড়া এত তো হবে না। নিশ্চয়ই তোমার বাবা কিছু একটা গোপন করেছে সবার কাছ থেকে। চলো এখন গিয়ে দেখি সে কী করছে। আমি আর গালিব ভাই আস্তে আস্তে বাবার রুমের দিকে গেলাম। আমি হালকা ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিলাম। বাবার রুমে সম্পূর্ণ অন্ধকার। আমি যখন বের হয়েছিলাম তার রুম থেকে তখন তো বাতি জ্বালানো ছিল। রুমের ভেতরে কিছুই দেখা যাচ্ছে না। গালিব ভাই তার ফোন বের করে ফ্ল্যাশ জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু তার ফোন বন্ধ হয়ে আছে। ভাই বলল, এখানে আসার আগেও ফোন ফুল চার্জ ছিল, বন্ধ হওয়ার কথা না। এটা খুব অবাকের বিষয়। আমি দেয়ালে হাত দিয়ে বাতির সুইচ খুঁজতে লাগলাম এবং পেয়েও গেলাম। কয়েকবার চেষ্টা করার পর রুমের বাতি জ্বলে উঠল এবং আমরা দুজনে ভয় পিছিয়ে গেলাম। বাবা খাটের উপর আসন করে বসে কি যেন বিড়বিড় করছে বলছে। আমাকে ভয় পেতে দেখে গালিব ভাই বলল, ভয় পেও না, ম্যাহু না। এ বলে গালিব ভাই বাবার দিকে এগিয়ে গেল। আমি পেছনে দাঁড়িয়ে রইলাম। ভাইয়াকে বাবাকে বলল, শ্বশুর ড্যাডি, আমি আপনার আনঅফিসিয়ালি মেয়ে জামাই। এসব কেন করছেন আপনি? কেন আপনার সন্তানদের জীবন বিপদে ফেলছেন? এটা শুনে বাবার চোখ খুলে গালিব ভাইয়ের দিকে তাকে একটা হাসি দিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। মনে হলো যেন এতক্ষণ তাকে কেউ ধরে রেখেছিল, এখন ছেড়ে দেওয়ার সাথে সাথে সে পড়ে গেল। আমি পেছন থেকে গালিব ভাইয়ের মুখটা দেখছিলাম না। গালিব ভাই বলল, হে ড্যাডি, ছেলে মেয়েদের ঘুম হারাম করে আপনি আরামে ঘুমান? এই বলে গালিব ভাই আমার দিকে তাকিয়ে বলল, খুব খারাপ কিছু ভর করেছে তোমার বাবার উপর। আমি গালিব ভাইয়ের চেহারা দেখে চিৎকার করে পিছিয়ে গেলাম এবং দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলাম। এবার সেই তৃতীয় চোখ গালিব ভাইয়ের কপালে ভেসে উঠেছে। গালিব ভাই আমার দিকে এগিয়ে আসতে আসতে লাগলো। আমি চিৎকার দিয়ে তাকে থামিয়ে দিলাম। গালিব ভাই অবাক হয়ে বলল, কি হয়েছে আফরিন, আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ কেন? ভাইয়া, হ্যাঁ আপনার কপালে। কপালে হাত দিয়ে বলল, কই, আমার কপালে তো তুমি ছাড়া কিছু নেই, তাহলে ভয় পাওয়ার কি আছে? আমিও খেয়াল করলাম ভাইয়ার কপালে তৃতীয় চোখটা উদা হয়ে গিয়েছে। আর তখনই পেছন থেকে বাবা উঠে গালিব ভাইয়ার গলা চেপে ধরে কর্কশ গলে বলল, এটা আমাদের পারিবারিক ব্যাপার, তুই কেন এসেছিস? চলে যায় এখান থেকে। গালিব ভাই কোনো মতে নিজেকে ছাড়িয়ে আমার পাশে এসে বলল, শ্বশুর ড্যাডি, নিজের মেয়ে জামাইকে এভাবে কেউ আপ্যায়ন করে নাকি? এই শুনে বাবা আরও রেগে গিয়ে গালিব ভাইয়ের দিকে তেড়ে আসলো। আমি গিয়ে সামনে দাঁড়ালাম এবং বাবাকে বাধা দিলাম, তার গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। তুমি তোমার সন্তানদের এই অভিশপ্ত বিপদে ফেলেছ। নিশ্চয়ই তুমি এমন কিছু করেছ যাতে করে অদৃশ্য জগতের কি আমাদের পেছনে পড়েছে। কি করেছো তুমি, সত্যি করে বলো বাবা। এবার বাবা শান্ত হয়ে খাটে গিয়ে গুটসুটি মেরে মাথা নিচের দিকে দিয়ে বসে বলল, আমি তো শুধু তোর মাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, সে ফিরেও এসেছে, কিন্তু একা আসেনি, তার সাথে অতিথি নিয়ে এসেছে। কি বললে বাবা? তোমার মাথা ঠিক আছে তো?
মা মারা গিয়েছে এবং তাকে আমরা সবাই মিলে কবরে রেখে এসেছি, আর মারা যাওয়ার পর কেউ চাইলে ওই দুনিয়াতে ফিরে আসতে পারি না। কি বলছো তুমি এসব? প্রতিটা তুমি কার সাথে কথা বলো? এবার বাবা কণ্ঠ সম্পূর্ণ বদলে গেল। একটা মহিলা কণ্ঠ বলে উঠল, তোর বাবাকে দোষ দিস না মা, সত্যি আমি ফিরে এসেছি। তোর বাবা আমাকে যেতে দেয়নি। আয় মা, আমার কাছে আয়, তোকে অনেকদিন হলে স্পর্শ করি না। এই শুনে আমি ভয়ে গালিব ভাইয়ের হাত চেপে ধরলাম। এই কণ্ঠটা একদম আমার মায়ের মতো। বাবা মাথা নিচু করে আমার দিকে হাত বাইরে দিল। গালিব ভাই এক থাপ্পড়ে তার হাতটা সরিয়ে দিয়ে বলল, দূর মিয়া, রাখেন আপনার স্পর্শ করা। আমিও জানি মৃত্যুর পর মানুষ আর ফিরে আসে না। আপনি একজন খারাপ জিন। আফরিনের মায়ের রূপ ধরে ওর বাবাকে ধোকা দিচ্ছেন। আমরা আপনার এই ধোকায় পড়ব না। আচ্ছা, সেটাও ব্যাপার না। আমার শ্বশুরটারির সাথে থাকলে থাকেন, তার সাথে গল্প করেন, গান গাবেন, নৃত্য করবেন, রোম্যান্স করবেন, যা খুশি তা করবেন, কিন্তু এর মাঝে আফরিনকে টেনে এনেছেন। ওর কাছে কি চান আপনি? গালিব ভাই একদমে কথাগুলো বলে হাঁপাতে লাগলো। ওইদিকে বাবা এখনো মাথা নিচু করে বসে আচ্ছা রাগে গড়গড় করছে। হঠাৎ খেয়াল করলাম খাটের তলা থেকে হালকা চুপ চুপ পানি বের হচ্ছে। গালিব ভাই আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, শ্বশুরটারি মনে হয় আমার কথা শুনে কাম সেরে ফেলেছে, আগে জানে প্যাম্পাস পরে নিতাম। আমি একটু রাগী ভঙ্গিতে বললাম, এখন কি মজা করার সময়? বাবা এভাবে বসে আছে কেন সেটা দেখেন, আর পানি বা আসছে কোথা থেকে? গালিব ভাই হাঁটু গেড়ে ফ্লোরে বসে খাটের তলে উকি দিয়ে বলল, আফরিন সত্যি তো আমার শাশুড়ি মাম্মি ফিরে এসেছে, কিন্তু তার চোখগুলো তো আগুনের মতো জ্বলছে। কি মাম্মি, ফুচকা কি বোম্বাই মরিচ দেখাইছিলে নাকি? চোখ এত লাল কেন? গালিব ভাইয়ের কথা শুনে আমিও তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে খাটের তলে উকিতে দেখলাম সত্যি আমার মা অগ্নি শর্মার দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, ভাইয়া এটা আমার মা হতে পারে না, তাড়াতাড়ি পালাতে হবে আমাদের। উঠে দুজন রুম থেকে দৌড়ে দরজাটা ধাপাস করে বন্ধ হয়ে গেল। অনেক টানাটানি করে দরজা খুলতে পারছিলাম না, মনে হচ্ছে কেউ বাইরে থেকে টেনে ধরে রেখেছে দরজা। এদিকে বাবা মাথা উঠিয়ে বলল, আর লুকিয়ে থেকে কি হবে, এবার বিয়ে হও মরিয়ম, ওরা জেনে গিয়েছে তুমি ফিরে এসেছ, ওদের পালাতে দেওয়া যাবে না। তাকে দেখলাম বাবার কপালে আবার সেই চোখ এবং মুখে ভয়ঙ্কর একটা হাসি। খাটের তলা থেকে সাপের মতো পিছিয়ে বের হলো আমার মায়ের রূপী সেই শয়তানটা। কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ গতিতে আমাদের সামনে চলে আসলো এবং সে গালিব ভাইয়ের গলায় চেপে তাকে দেয়ালের সাথে লাগিয়ে উঁচু করে ফেললো। আমি বাধা দিতে গেলে আমাকে এক ঝটকায় বাবার সামনে এনে ফেললো। বাবা মাকে বলল, তোর কিছু হবে না, ও বাইরের লোক, তাই ওকে মরতে হবে। আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না, আমার হাত পা যেন বেঁধে রাখা হয়েছে, মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলাম না। সে গালিব ভাইকে মেরে ফেলেছে, আমি শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। গালিব ভাইয়া পাগুলো ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে ঠিক এমন সময় চারিদিক থেকে ফজরের আজান ভেসে আসলো। সাথে সাথে সে গালিব ভাইয়াকে ছেড়ে দিল এবং চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। দেখলাম বাবাও ধপাস করে খাটে পড়ে গেল। এবার আমার হাত পা ফ্রি হয়ে গেল মনে হচ্ছে। আমি দৌড়ে উঠে গেলাম গালিব ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি ঠিক আছেন তো? কথা বলেন প্লিজ, কি হয়েছে? কিছু তো বলেন। গালিব ভাই শ্বাস নিতে নিতে বলল, আরে ডাইনি, মাম্মির পরি মেয়ে দেখে একটু দম নিতে দাও। খুব জোরে গলা চেপে ধরেছিল, আমি তো ভেবেছিলাম আজ আমি শেষ। তাকে দেখলাম গালিব ভাইয়ের গলায় 5 আঙ্গুলের দাগ বসে গিয়েছে, ফর্সা হওয়ার কারণে দাগগুলো লাল হয়ে আছে। আমি কান্না করে দিয়ে বললাম, ভাইয়া আমাকে মাফ করে দেন, আমার জন্য আপনি মরতে বসেছিলেন, আপনাকে এখানে আনাই উচিত হয়নি আমার, আপনি প্লিজ চলে যান। আমার জন্য আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এটা তুমি কি বললে? তোমার সাথে জীবনের শেষ অবধি চলার শপথ করেছি। তোমার হাজার অবহেলা আর বাজে আচরণের পরও একটা বারের জন্য তোমার প্রতি ঘৃণা বা বিরক্তি আসেনি। আমি জানতাম ওসব তুমি মন থেকে করো না, তাই আমিও এনজয় করতাম। আর এখন তুমি এত বড় একটা বিপদে পড়েছো, এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে নিজের জানের ভয় পালাবো? আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো শেষ পর্যন্ত তোমার সাথে। আপনি সত্যি একটা পাগল, হাজার বললে আপনি যাবেন না জানি। তাহলে বলেন এখন আমরা কি করব? এগুলো কেন হচ্ছে তা এখনও সম্পূর্ণ পরিষ্কার না, তাহলে আমাদের পদক্ষেপ কি হবে? গালিব ভাই মাথা উঁচু করে একবার খাটে শুয়ে থাকা বাবার দিকে তাকিয়ে বলল, দেখো আকাম সাকাম করে কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে শ্বশুর ড্যাডি। উনি তোমার মাকে ফিরিয়ে আনার জন্য এমন কিছু করেছে যে তোমাদের ভাই বোনের জীবনও হুমকির মুখে ফেলে দিয়েছে। আর তোমার বাবার দ্বিতীয় চোখ দেখার পেছনে কি রহস্য আছে সেটাও খুঁজে বের করতে হবে। এসবের সাথে ওই চোখের সম্পর্ক কি? এখন ফজরের আজান হয়েছে, নামাজ পড়ে আমরা বের হব বাসা থেকে। আমার একজন পরিচিত হুজুর আছে যে সব প্যারানর্মাল বিষয়গুলো নিয়ে রিসার্চ করে, আমি নিশ্চিত তার কাছে গেলে কোনো না কোনো সমাধান পাবো। বাবার রুমটা বন্ধ করে আস্তে আস্তে বের হলাম। প্রথমে আমি নামাজ পড়ে নিলাম,
তারপর গালিব ভাই নামাজ পড়লেন। এবার বাসা থেকে বের হওয়ার পালা। এখনও বাইরে অন্ধকার পুরোপুরি কাটেনি, সবে মাত্র পাখালির কিচিমিচির শব্দ ভেসে আসছে। যাওয়ার সময় বাবার রুমে উকি দিয়ে দেখলাম সে এখনও গভীর ঘুমে। বের হওয়ার জন্য যখনই মেইন দরজা খুলল ভাইয়া, তখনই সে থমকে দাঁড়িয়ে গেল। আমি পেছন থেকে বললাম, কি হলো, দাঁড়িয়ে পড়লেন কেন? গালিব ভাই বলল, কফিন। আমি তাড়াতাড়ি পেছন থেকে সরে এসে বাইরে তাকিয়ে দেখলাম দরজার সামনে সে কফিনটা রাখা। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। গালিব ভাই যেহেতু কফিনটা দেখতে পাচ্ছে, তাই এটা স্বপ্ন না, সত্যি সত্যি এটা আমাদের দরজার সামনে। গালিব ভাই বলল, ভয় পেও না, আমি আছি তো, দেখছি কফিনটা কি আছে। এই বলে সে এগিয়ে গেল কফিনের দিকে। আমি বললাম, না ভাইয়া চলেন, আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই, এটা এখানে পড়ে থাকুক, না জানি এটার ভেতরে কি আছে, দরকার নেই এটা খোলার। কিন্তু গালিব ভাই আমার কোনো কথা শুনল না। কতবার পালাবে তুমি? আমরা চাইলেও এখন আর এসব থেকে পালাতে পারবো না, তাই সে সামনে পড়ে থাকবে, তার মোকাবেলা করতে হবে, ভয় পাওয়া যাবে না। এই বলে গালিব ভাই ভালো করে কফিনটা চারিদিক পর্যবেক্ষণ করলে এবং বাড়ি দিল কয়েকবার। এরপর আস্তে আস্তে কফিনের ওপরের ঢাকনাটা সরিয়ে ফেলল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। যদি সে স্বপ্নের মতো এখনও বাবার মৃতদেহ এখানে থাকে, তাই সরাসরি দেখতে চাইলাম না। গালিব ভাই বলে উঠল, চোখ খুলো, তেমন কিছুই নেই এটার ভেতরে। আমি চোখ খুলে কফিনের দিকে তাকিয়ে দেখলাম সত্যি তেমন কিছুই নেই। তবে ভয়টা তখন পেলাম যখন গালিব ভাই কফিনের ভেতর হাত দিয়ে একটা সাদা কাপড় বের করল এবং চোখ বড় করে বলল, এটা তো কাফনের কাপড়। আবার কফিনের এক কোণে দেখা গেল কিছু বড়ি পাতা আর একটা গোলাপ জল রাখা। গালিব ভাই কাপড়টা কফিনে রেখে সেটা আবার বন্ধ করে দিল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, এগুলো কি ছিল ভাইয়া? মৃত মানুষের জন্য শেষ শপিংয়ে এগুলো কেনা হয়, কিন্তু এই কফিনে করে কে বা কারা এগুলো দিয়ে গেল, আর কেন বা দিয়ে গেল? হ্যাঁ, মনে পড়েছে, তুমি স্বপ্নে দেখেছিলে কফিনের সাথে 4 জন কালো কোট টাইপ পরিহিত অচেনা মানুষ, যারা বলছিল তোমাকে নিতে এসেছে। তারা এই কফিন এখানে রেখে গিয়েছে, কিন্তু কেন? ভাইয়া, কাফনের কাপড় সহ এই কফিন, তার মানে সত্যি তারা আমাকে নিয়ে যাবে। আজ না হয় কাল আমাকে ধরে রাখতে পারবেন না। পাগলের মতো কথা বলো কেন? আমি থাকতে কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। এখন এই কফিনটা বাসে ঢুকিয়ে রাখতে হবে। হতে পারে এর মাঝেই কোনো সমাধান থাকতে পারে। আল্লাহ সমাধান ছাড়া কোনো সমস্যা বান্দার উপর চাপিয়ে দেন না, শুধু সময় আর ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয় এবং চেষ্টা করে যেতে হয়। এই বলে গালিব ভাই কফিনটা বাসায় ঢুকিয়ে রাখলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে। ততক্ষণে ভোরের আলো ফুটেছে, মানুষজন হাঁটাহাঁটি করছে। উদ্দেশ্য এখন গালিব ভাই আর বলা সেই হুজুরের কাছে যাওয়া। আমি বললাম, আচ্ছা ভাই, আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করে এভাবে বেকার ঘোরেন কেন? বাবার টাকা আছে বলে কি নিজের কিছু করার ইচ্ছে নেই? কে বলেছে আমি কিছু করি না? আর তুমি তো জানোই আমি বাবার টাকায় ইন্টারেস্ট দেখাই না কখনো। আসলে আমার স্বপ্ন আমি একদিন বড় ডিরেক্টর হব, বড় বড় স্টারদের সাথে কাজ করব। আমি নিজেকে বাবার পরিচয় না, বরং নিজের পরিচয় দুনিয়ার কাছে উপস্থাপন করতে চাই। ও আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা, আপনি প্রথমে মুভি বানাবেন নাকি নাটক? আর আপনার প্রথম মুভি বা নাটকের নাম কী হবে ঠিক করেছেন? আমি সরাসরি মুভিতে কাজ করব। আর হ্যাঁ, একটা নাম ঠিক করেছি, আমার প্রথম মুভির নাম হবে ভালোবাসা দিলে দিবি, না দিলে নাই। আমি হাসতে হাসতে বললাম, এটা আবার কেমন নাম? এসব আবল তাবল নাম দিয়ে মুভি বানাবেন না আপনি। আমি আপনাকে সুন্দর একটা নাম ঠিক করে দেব। এইভাবে কথা বলতে বলতে আমরা একটা ইসলামিক ফাউন্ডেশনের সামনে এসে থামলাম। গালিব ভাই বলল, তাকে এখানেই পাওয়া যাবে। দারোয়ানের কাছে গিয়ে বলল, ভাই, জামাল হুজুরকে একটু দেখে দিবেন, বলবেন যে গালিব এসেছে কোনো জরুরি কাজ নিয়ে। তখনই দারোয়ান ভেতরে চলে গেল জামাল হুজুরকে এটা জানাতে। আমরা বাইরে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দারোয়ান এসে বলল, হুজুর আপনাকে ভেতরে ডাকছে। আমি আর গালিব ভাই ভেতরে গেলাম। লাইব্রেরি পেরিয়ে একটা কালো রঙের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম আমরা। গালিব ভাই টোকা দিল দরজা এবং বলল, আমরা কি ভেতরে আসতে পারি হুজুর? ওপাশ থেকে ভারী খণ্ডে কেউ বলল, হ্যাঁ গালিব, আসো আসো। দরজা ধাক্কা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। দেখলাম একজন মধ্যবয়স্ক লোক চেয়ারে বসে কি যেন লিখছে। পুরো রুমে ভয়ানক ভয়ানক পিশাচের স্কেচ লাগানো, আর 4 কোণে 4টা আগুনের মশাল জ্বালানো। লোকটার মুখে খোঁচা খোঁচা দাড়ি, একটা কালো রঙের ফতুয়া পরা। দেখে বোঝা যায় না সে একজন হুজুর। উনি লেখা অবস্থায় আমাদের দিকে না তাকিয়ে বললেন, কি হয়েছে গালিব, এত জরুরি তলব হঠাৎ? কার সাথে, কাদেরকে নিয়ে এসছো? গালিব ভাই বলল, কাদেরকে মানে? আমরা তো 2 জন। আমার অনেক ভালো বন্ধু আফরিন, সমস্যাটা ওর সাথে হচ্ছে মূলত। উনি এবার লেখা বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে বলল, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমাদের পেছনে 3 চোখওয়ালা মহিলাটা কে?
হুজুরের কথা শুনে আমরা ভয়ে ভয়ের সাথে সাথে পেছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তারপর সামনে থেকে যখন হুজুরকে জিজ্ঞাসা করতে যাব কোথায় 3 চোখওয়ালা মহিলা, তখনই দেখলাম হুজুরের পেছনে সেই মহিলা দাঁড়িয়ে আছে। গালিব ভাই বলল, দেখো আফরিন, আমার শাশুড়ি মাম্মি তো এখানেও চলে এসেছে। হুজুর সুন্দর করে একটা হাসি দিয়ে তার হাতে থাকা কলমটা পেছনের দিকে ছুঁড়ে মারল। কলমটা সাদা একটা চিকন সুতার মতো হয়ে গেল এবং পেছনে থাকা আমার মায়ের রূপ ধরা সেই পিচাসকে পিছিয়ে ফেলল। কিন্তু সেই সুতাটা নিজেকে মুক্ত করে হুজুরের উপর ঝাঁপিয়ে পড়ল পেছন থেকে। সে হুজুরের মাথা তার ধারালো নখ দিয়ে খামচে ধরেছে আর ভয়ঙ্কর গলায় বলছে, প্রিয় জামাল, অনেকদিন পর তোকে পেয়েছি। আমার কাজে যে বাধা দিবে আমি তাকেই শেষ করে ফেলব। আমাকে থামানোর শক্তি কারণ নেই। গালিব ভাই দৌড়ে গেল হুজুরকে বাঁচাতে। হুজুর খুব চেষ্টা করছে তার হাত থেকে নিজেকে ছাড়ানোর। গালিব ভাই গিয়ে একটা চেয়ার উঠিয়ে ওই পিশাচটাকে বাড়ি মারল। চেয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তার কিছুই হলো না। পিশাচটা গালিব ভাই দিকে ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে তাকালো। এটা দেখে গালিব ভাই বলে উঠল, পাগলায় তিতামিরা কিছু বোঝে না, পাগলারে জিলাফি দিও না। সরি, ভুলে মেরে ফেলেছি শাশুড়ি আম্মা, ব্যথা পাইছেন? এই শুনে সে আরও রেগে গিয়ে গালিব ভাইকে চোখের ইশারায় ছুঁড়ে ফেলে দিল। গালিব ভাই দূরে গিয়ে পড়ে বলল, গান পছন্দ হয়নি বলে এত জোরে মারা লাগে? মেয়ের জামাই হিসেবে একটু ছাড় তো দিতে পারতেন। আমি দৌড়ে গেলাম, ভাইয়া আপনি ঠিক আছেন তো? আর কিসব মজা করছেন এই মুহূর্তে? ওইদিকে হুজুর বিপদে। আমি ঠিক আছে আফরিন, হুজুরকে তার হাত থেকে ছাড়াও গিয়ে সে হুজুরকে মেরে ফেলবে। সে হুজুরকে এখন চেপে ধরে রেখেছে। হুজুর দোয়া দুরুদ পড়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। আমি কি করব ভাবতে ভাবতে হুজুরের দিকে তাকিয়ে দেখলাম হুজুর হাতের ইশারায় আগুনের মশাল নিতে বলছে। আমি তাড়াতাড়ি রুমের কোণে থাকা একটা আগুনের মশাল হাতে নিয়ে সোজা ওই পিশাচটার দিকে তেড়ে গেলাম। এটা দেখে সে ভয়ার্ত চোখে তাকিয়ে হুজুরকে ছেড়ে দিল এবং পালিয়ে যেতে লাগলো সেখান থেকে। হুজুর তার হাত থেকে ছাড়া পেয়ে এক মুহূর্ত দেরি না করে উঠে টেবিলে থাকা পানির পাত্র থেকে হাতের মুঠোয় কিছু পানি নিল এবং সেটা দরজার দিকে ছুঁড়ে মারল। তখন এই পিশাচ দরজার কাছে যেতেই চিৎকার করে আবার পেছনে ফিরে আসলো। হুজুর আমার হাত থেকে মশালটা নিয়ে তার দিকে এগিয়ে গেল। সে খুব চিৎকার করতে লাগলো, আগামী নামার দিকে, আমাকে যেতে দে, আমার কিছু হলে তোরা কেউ বাঁচবি না, আমাকে যেতে দে এখান থেকে। হুজুর হাসতে হাসতে তার দিকে এগোতে লাগলো। তুই কি ভেবেছিস আমাকে আক্রমণ করে এখান থেকে পালিয়ে যাবি? তোর মতো হাজার খারাপ শক্তি আমি মাথা নত করিয়েছি, তোকেও করব না। না, এটা করিস না তুই, আমাকে যেতে দে, যেতে দে আমাকে। বলতে বলতে সে দেয়ালের সাথে গিয়ে থামলো। তখন হুজুর বলল, এটা তো তোর আসল রূপ না, তোর আসল রূপে ফিরে আয়, তারপর তোর সাথে কথা বলছি। কিন্তু সে কিছুতেই তার আসল রূপে ফিরে আসতে রাজি হচ্ছিল না, বরং সে বারবার দাবি করছে আমি কোনো জিন না, আমি আফরিনের মায়ের আত্মা। এটা শুনে আমি বললাম, আমার মা মারা গিয়েছে, আমরা সবাই মেনে নিয়েছি। বাবাকে বোকা বানাতে পারলে আমাকে পারবেন না। আপনার অপশক্তি দিয়ে আমার মায়ের রূপ ধরে এসব কেন করছেন? সে এবার হাসতে হাসতে বলল, আমি নিজের ইচ্ছেতে আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে, তোর বাবা আমাকে নিয়ে এসেছে। হুজুর বলল, কিভাবে নিয়ে এসেছে, আর কেনই বা তিনি তোর মতো শয়তানকে ডেকে এনে নিজের সন্তানদের হুমকির মুখে ফেলবে? সে চুপ করে রইল। হুজুর আগুনের মশাল তার দিকে এগিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে, তবে তার আগে তুই তোর আসল রূপে ফিরে আয়। এই যে দেয়ালে যত ভয়ানক পিশাচের স্কেচ দেখতে পাচ্ছিস, এগুলো তোর মতোই কারোর স্কেচ। তারা যাওয়ার সময় নিজেদের হাতে তাদের স্কেচ এঁকে দিয়ে গিয়েছে। আশা করি তোর একটা স্কেচ এই দেয়ালে ঝুলবে, তাই তোর আসল রূপে ফিরে আসাটা জরুরি। এবার সে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজের কপালে থাকা তৃতীয় চোখ হাত দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলো এবং মাথা নিচু করে রাখলো। আমি আর গালিব ভাইয়া এক অপরের দিকে তাকিয়ে ভাবছি কি হতে যাচ্ছে। হুজুর অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার রূপ দেখার জন্য। কিছুক্ষণ পর সে মাথা উঠিয়ে তাকালো। 3 চোখ বিশিষ্ট এক ভয়ানক চেহারা, চোখগুলো সম্পূর্ণ কালো রঙের এবং একটা কান কাটা, চুলগুলো একদম সাদা ধবধবে, মুখের চামড়া বৃদ্ধ মানুষের মতো ঘুচে গিয়েছে। গালিব ভাই বলল, এই চেহারা তো আয়না তো সাপোর্ট করে না মনে হয়, আয়নাও মুখ ফিরে নিবে। আমার যদি এমন চেহারা হতো তাহলে পায়ের বদলে মুখে মোজা পড়তাম। জিন জগতে কেউ পাত্তা দেয় না, এই জন্য পৃথিবীতে এসে আফরিনের বাবার সাথে লাইন মারতে চাচ্ছেন। হুজুর বলল, একটু অপেক্ষা করো গালিব, আমি একে চিনি, ওর সাথে আগেও দেখা হয়েছিল আমার, ওর নাম হাবিত্রা। সে তার মোটা গলায় বলা শুরু করলো, হ্যাঁ
আমার নাম হাবিত্রা। আমার বয়স ৪,৫০০ বছর। আমি এমন একজন জিন, যখন মানুষ তার সবচেয়ে প্রিয় মানুষকে হারায় তখন তার উপর ভর করে তাকে এই বিশ্বাসটা করতে বাধ্য করি যে চাইলে সে তার প্রিয় মানুষকে ফিরে আনতে পারে। এমন জিনে আমাদের একটা বিশাল দল আছে। আমাদের দলের চিহ্ন হলো তৃতীয় চোখ। আমাদের দলে যত জিন আছে সবার চোখ ৩টা করে। এভাবে অনেক মানুষকে ধোঁকা দিয়েছে আমরা। এবার আফরিনের বাবার পালা। আর কাউকে পেলেন না? আমার বাবাই কেন, বাবা পর্যন্ত সীমাবদ্ধ রাখেননি, বরং আমাকে বিরক্ত করেছেন খুব। আমার ভাইয়েরও কোনো খোঁজ নেই। তার সাথে কি করেছেন? সে বলল, যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা তার কবরের কাছে গিয়ে অপেক্ষা করি। ওই মৃত ব্যক্তির জন্য যে বেশি কান্না করে আমরা তাকে টার্গেট করি। এই জন্যই মানুষ মারা গেলে অত্যন্ত কবরের সামনে গিয়ে কান্না করা ভালো না, এটা মানুষ বুঝে না। যেদিন তোর মা মারা গেল সেদিন আমি গিয়ে অপেক্ষা করছিলাম কবরের কাছে। তোর বাবা অনেক কান্না করছে দেখছিলাম, তাই আমার টার্গেট সেই হলো এবং তাকে বুঝাতে সফল হলাম সে চাইলে তার প্রিয়তমাকে ফিরে আনতে পারবে। সে ধোকায় পড়ে গেল আর আমি প্রতিদিন রাতে তার সাথে যোগাযোগ করতে লাগলাম তোকে তোর মায়ের রূপ ধরে। এই পর্যন্ত বলে সে থামল। হুজুর তাকে জিজ্ঞাসা করল, হাবিত্রা, তোকে আমি সুযোগ দিয়েছিলাম আগের বার, তুই বলেছিলি ভালো হয়ে যাবি, কিন্তু তুই তো তোর আবার নতুন করে শয়তানি শুরু করেছিস। মানুষকে এইভাবে তার প্রিয় মানুষের কাছে ফিরে আসার লোভ দেখিয়ে ধোকা দিলে তোর লাভ কি? তুই কি শুধু আনন্দ উপভোগ করার জন্য এসব করেছিস নাকি অন্য কোনো কারণ আছে? হঠাৎ সে মুখ তুলে ভয়ঙ্কর একটা হাসি দিল আর বলল, বিনা ফায়দা এসব কাজ তো অবশ্যই করি না, কিছু একটা ফায়দা তো আছেই। এটা বলার সাথে সাথে একটা দমকা হাওয়া হুজুরের হাতে থাকা মশালটা নিভে গেল এবং সে ভয়ঙ্কর হাসি মুখে আমাদের সামনে থেকে একটা ছায়া হয়ে দ্রুত গতিতে চলে গেল। গালিব ভাই বলল, এটা কি হলো হুজুর? মশাল নিভল কেন? আর সেই বা গেল কোথায়? তাকে সাহায্য করার জন্য এখানে অন্য কেউ এসেছিল, সেই তাকে বাঁচিয়ে নিয়ে গেল। সব কিছু জানতে পারার আগে এসে চলে গেল। তবে আমি খুঁজে বের করবো এই হাবিত্রার ফায়দা কি এসব করি। কে হাবিত্রা হুজুর? আপনি তাকে কিভাবে চিনেন? আগেরবার কি করেছিল যে তাকে সুযোগ দিয়েছিলেন? হুজুর হাতে থাকা নিভে যাওয়া মশালটা অন্য জ্বলতে থাকা মশালটা থেকে জ্বালিয়ে নিল এবং আগের জায়গায় নিয়ে রাখলো। তারপর গিয়ে তার চেয়ারে বসে আমাদেরকে বসতে বলল। আমরা গিয়ে বসলাম এবং হুজুর বলা শুরু করলো, আমার বাবা ছিল একজন কবিরাজ। জিনে ধরা রোগীর চিকিৎসা করে তাদের সুস্থ করে তুলতেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে চিকিৎসা নিতে আসতো। এগুলো করতে করতে বাবা কিভাবে যেন বুঝতে পেরেছিলেন যে সে আর বেশি দিন বাঁচবেন না। তাই আমাকে তার জানা সব কিছু শেখাতে শুরু করলো আস্তে আস্তে। না কবিরাজি করার জন্য না, বাবা জানতো সে মারা যাবার পর আমাদের উপর অনেক খারাপ শক্তির প্রতিশোধ নেয়ার চেষ্টা করবে। যেসব জিনদের বাবা শাস্তি দিয়েছে সাধারণ মানুষকে বিরক্ত করার জন্য, সেসব জিন বাবার মৃত্যুর পর অবশ্যই আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে। তখন যেন আমি তাদের হাত থেকে নিজেকে এবং আমার পরিবারকে রক্ষা করতে পারি, তাই এসব আমাকে শিখিয়ে যাচ্ছিল। অবশেষে বাবা একদিন সত্যি সত্যি চলে গেল আমাদের ছেড়ে। বাবার সন্দেহ অনুযায়ী সে জিনরা আমাদের বিরক্ত করতে লাগলো দিনের পর দিন। তাদের মাঝে ছিল হাবিত্রা। কুষ্টিয়া থেকে একটা জিন ধরা ছেলেকে নিয়ে আসা হয়েছিল বাবা যখন বেঁচে ছিল। ওই ছেলেটার উপরই এই হাবিত্রা ভর করেছিল। তখন বাবা হাবিত্রার খারাপ ব্যবহারের জন্য তার একটা কান কেটে দিয়েছিল। সেজন্য সে বাবার উপর সবচেয়ে বেশি ক্ষিপ্ত ছিল। বাবাকে কিছু করার ক্ষমতা ওদের কারো ছিল না। বাবা মারা যাবার পর এই হাবিত্রাই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে। তখন আমি বাবার শেখানো অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা দিয়ে হাবিত্রাকে বন্দি করে নিয়েছিলাম। সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে মেরে ফেলবো, কিন্তু ওর হাত জোর করে ক্ষমা চাওয়ার আকুতি কাকুতি মিনতিতে ওকে মারলাম না। শেষবারের মতো একটা সুযোগ দিয়েছিলাম। তারপর থেকে সে আমাদের আর বিরক্ত করেনি কখনো। কিন্তু আজকে হঠাৎ আবার তাকে দেখতে পাবো ভাবতে পারিনি। সে এখন আবার এক নতুন কোনো শয়তানি নিয়ে ফিরে এসেছে। তবে সে একটা কথা ভালো বলেছে যে কারণ মৃত্যুর পর অন্তত কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতে নেই, এতে অনেক খারাপ জিনিসের নজর পড়ে যায়। গালিব ভাই বলল, তাহলে এখন আমরা কি করব হুজুর? হাবিত্রা আফরিনের বাবাকে টার্গেট করেছে মানলাম, তাহলে ওর সাথে কেন এমন করছে? আফরিনের কাছে কি চাই সেটা তোর মুখ থেকে স্বীকার করাতে চাচ্ছিলাম, কিন্তু তার আগে সে পালিয়ে গেল। এখন আমাকে শুরু থেকে সবকিছু বিস্তারিত বলো, যা যা হয়েছে সবকিছু জানতে চাই আমি হুজুরকে প্রথম থেকে করে শুরু থেকে শেষ পর্যন্ত যা হওয়ার সবকিছু বললাম। এটাও বললাম সে আসার সময় সেই কফিনটা বাসায় রেখে এসেছি। হুজুর সব শুনে একটু চিন্তিত হয়ে বলল,
যা ভেবেছিলাম ব্যাপারটা তার চেয়ে বেশি ভয়ানক। হাবিতরা কোনো ফায়দা ছাড়া তো এগুলো করবে না। আমার মনে হয় আফরিনের বাবা হাবিতরার সাথে কোনো চুক্তি করেছে তার স্ত্রীকে ফিরিয়ে আনার ধোকায় পড়ে। কিন্তু কি সেই চুক্তি, এটা তো হাবিতরাই বলতে পারবে। আমাকে এখন তোমাদের বাসায় নিয়ে চলো, সমস্যা যেখান থেকে শুরু হয়েছে সেখানে না গেলে সমাধান পাবো না। এই বলে হুজুর সাথে একটা ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো এবং বের হওয়ার জন্য পা বাড়ালো। আমরা হুজুরকে অনুসরণ করলাম, কিন্তু হঠাৎ তিনি থেমে গেলেন। গালিব ভাই বলল, কি হলো হুজুর, থামলেন কেন? হুজুর আবার এসে চেয়ারে বসে ব্যাগটা রাখলো টেবিলে, তারপর বলল, হাবিতরা এখানে এসেছিল কার ওপর ভর করে সেটা দেখতে হবে, আফরিনের ওপর নাকি গালিবের ওপর। এই বলে হুজুর ব্যাগ থেকে একটা বোতল বের করলেন। বোতলটা এক ধরনের কালো পানিতে পরিপূর্ণ। 2টা গ্লাস নিয়ে বোতল থেকে অল্প অল্প করে পানি ঢেলে নিল গ্লাসে। এরপর তার মাঝে কেমন যেন একটা সাদা পাউডার মিশিয়ে দিয়ে আমাদের দিকে এগিয়ে দিয়ে বলল, দুজনে একটা করে গ্লাস নাও এবং এটা পান করো। আমরা হুজুরের কথা মতো গ্লাসটা নিয়ে সেটা পান করতে লাগলাম। গালিব ভাই এক টানে পুরোটা খেয়ে নিল, কিন্তু আমি সেটা মুখে দিতেই আমার মুখ তেতো হয়ে গেল। আমি বমির মতো ভাব করে সেটা মুখ থেকে ফেলে দিলাম এবং বললাম, আমারটা কি মিশিয়েছেন হুজুর, এত তেতো কেন? গালিব ভাই বলল, কই তেতো, আমি তো খেলাম, অনেক মিষ্টি আর সুস্বাদু ছিল এটা, আমার তো মন চাচ্ছে এক গ্লাস খাই। হুজুর বলল, তাহলে আফরিন যেটা খেতে পারলো না সে বাকি পানিটুকু খেয়ে দেখাও তো গালিব। গালিব ভাই আমার হাত থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে সেটাও খেয়ে নিল আর বলল, এত স্বাদ কে? হুজুর অবাক করে দিয়ে বলল, হাবিতরা এখানে এসেছিল গালিবের শরীরে ভর করে এবং সে থাকার জন্য গালিবের শরীর বেছে নিয়েছে। মানে এটা কি বলছেন হুজুর? হাবিতরা গালিব ভাইয়ের শরীর বেছে নিয়েছে, এই কথার অর্থ কি? হুজুর বলল, যা শুনেছ তাই বলেছি। হাবিতরা কোন এক অজানা কারণে তোমার শরীর তার বশে নিতে পারছে না, আর এই জন্যই সে তোমাকে বিভিন্নভাবে দূর থেকে ভয় দেখিয়েছে। তোমাকে স্পর্শ করতে পারেনি। তখনই গালিব যখন তোমাদের বাসায় যায় তখন সে তার শরীরে নিজের আয়ত্ত করে নেয় এবং সে গালিবের শরীরে ভর করে এখানে এসেছিল। তবে আমি নিশ্চিত হাবিতরাও ভাবতে পারিনি এখানে এসে সে আমার মুখোমুখি হবে। গালিব ভাই বলল, তাহলে কি এখনও সে আমার সাথে আছে নাকি চলে গিয়েছে? হুজুর বলল, না, সে আপাতত নেই, তবে সে তোমার শরীর যেহেতু বশ করে নিয়েছে তাই সুযোগ পেলে যে কোনো সময় আবার ভর করবে তোমার উপর। গালিব ভাই আমার দিকে তাকিয়ে বলল, দেখেছ আফরিন, আমি সেই ক্লাস 9 থেকে তোমার পিছনে ঘুরছি যাতে তুমি আমাকে বশ করে নাও, আর এই মহিলা মাত্র একদিনেই আমাকে কত আপন করে নিল। সত্যি আজকে খুশিতে আমার নাকে জল এসে গেল। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো খোকা, তাহলে কত খুশি হতো। এই বলে আমি ওড়না দিয়ে নাক পরিষ্কার করার অভিনয় করে বলতে লাগলাম। আমি টান দিয়ে ওড়না নিয়ে বললাম, কি করছেন? এই বাবা আর খোকাটা কে আবার? গালিব ভাই বলল, আরে এটা বাংলা মুভি ডায়লগ। হিরো দৌড়ে এসে তার মাকে বলে, মা আমি রক্ত পরীক্ষায় ফার্স্ট ক্লাস পেয়েছি। তখন মা ইমোশনাল হয়ে এই ডায়লগ দেয়। আর এইসব মুভিতে মাস্ট বি নায়কের বাবা অনেক আগেই মারা যায়। আমি হাসতে হাসতে বললাম, আপনি সত্যি একদিন অনেক বড় ডিরেক্টর হবেন, এখন মজা না করে আমাদের কি করা উচিত সেটা ভাবতে হবে। এই বলে হুজুরের দিকে তাকালাম, দেখলাম হুজুর মুখে হাসি নিয়ে আমাদের কথাগুলো শুনছিল। আমি বললাম, হুজুর এখন আমাদের কি করা উচিত? গালিব ভাইয়ের কোনো ক্ষতি করবে না তো সে? হুজুর বলল, না, সে গালিবের কোনো ক্ষতি করবে না। যতদিন পর্যন্ত হাবিতরা তোমার শরীরের আয়ত্তে নিতে না পারবে ততদিন পর্যন্ত গালিবের শরীর তার দরকার। আমাদের খুঁজে বের করতে হবে 2টো জিনিস, এক হলো হাবিতরা তোমার বাবার সাথে কি চুক্তি করেছে, আর 2 হলো সে তোমার শরীর বশ করতে পারছে না কেন। তাহলেই আমি এর কোনো সমাধান খুঁজে পাবো। এখন চলো আমরা সেখানে যাব যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল, মানে তোমাদের বাসায়। গালিব ভাই বলল, হুজুর ওই শরবতটা কি আরেক গ্লাস হবে? খেতে অনেক সুস্বাদু। ওটা কিসের শরবত? দুজনের কাছে 2 রকম স্বাদ হলো কেন? হুজুর হাসতে হাসতে বলল, ওটা জিনেদের সবচেয়ে পছন্দের খাবার, শুকনো হাড় আর বিভিন্ন পশু পাখির রক্ত দিয়ে তৈরি একটা বিশেষ পানীয়। সাধারণ মানুষের কাছে ওটার স্বাদ অনেক তিক্ত হবে, মুখে নিতে পারবে না, কিন্তু যার সাথে জিন বা কোনো খারাপ শক্তি থাকবে তার কাছে ওই পানি অনেক মিষ্টি আর সুস্বাদু লাগবে। গালিব ভাই বমি বমি ভাব করে বলল, ছি হুজুর, আমাকে শুকনো হাড় আর রক্ত খাওয়াইছেন? আমি হাসতে হাসতে বললাম, ভাইয়া আরেক গ্লাস দেই তাহলে, টাকা লাগবে না, আপনার জন্য একদম ফ্রি। হুজুর বলল, চিন্তা করো না, ওটা তোমার কোনো ক্ষতি করবে না। এখন চলো আমাদের যেতে হবে আফরিনদের বাসায়। যেতে যেতে হুজুরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা হুজুর, আপনাকে দেখতে হুজুরের মতো মনে হয় না, মানে হুজুরা যেমন লম্বা দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, আপনি সেগুলোর কিছুই করেন না, আর আপনার ফ্যামিলি কোথায়?
হুজুর একটু হেসে বলল, আমি বংশ পরম্পরায় কোনো হুজুর না, মানুষকে উপকার করি বলে সব আমাকে এই নামে ডাকে। আমার ভালোই লাগে। আর ফ্যামিলি বলতে আমার কেউ নেই, স্ত্রীর সাথে অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, তারপর আর নতুন করে শুরু করা হয়নি। আসলে সঙ্গী যদি শান্তি না দেয় তাহলে সঙ্গী ছাড়া থাকাই ভালো। বুঝলাম হুজুরেরও একটা ভাঙা অতীত আছে। সত্যি বলতে আমরা কেউ ভালো না, সব মানুষেরই কিছু গোপন কষ্ট থাকে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলতে বলতে আমাদের বাসার কাছে পৌঁছালাম, তখন দুপুর 2টা বাজে। বাসা থেকে একটু দূরে দেখতে পেলাম বাবা জানালা দিয়ে তাকিয়ে আছে আমাদের দিকেই। হঠাৎ কেউ জোরে টান দিয়ে বাবাকে জানলা থেকে দূরে সরিয়ে দিল। তারপর আমার মায়ের রূপ ধরে সেই হাবিতরা জানালায় এসে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল। গালিব ভাই খুব ভারী কণ্ঠে বলে উঠল, আমরা আসছি, আমি থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না হাবিতরা। এই বলে দৌড়ে বাসায় ঢুকে গেল। হুজুর তাকে ধরতে চেয়েও পারল না। আমি বললাম, গালিব ভাই ভাবে দৌড় দিয়ে গেল কেন হুজুর, কি হলো তার? হুজুর বলল, হাবিতরা আবার গালিবের শরীর বশ করে নিয়েছে, আমাদের তাড়াতাড়ি গালিবের পিছু নেওয়া দরকার। এই বলে আমরাও গালিব ভাইয়ের পিছনে ছুটলাম। সিঁড়ি বেয়ে উঠছি আর ডাকছি, ভাইয়া দাঁড়ান, হাবিতরা আপনাকে বশ করে নিয়েছে, আপনি যাবেন না, থামেন প্লিজ। কিন্তু গালিব ভাই শুধু একটা কথাই বলে দৌড়ে সিঁড়ি বেয়ে উঠেছে, হাবিতরা কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এক পর্যায়ে গিয়ে বাসায় ঢুকে ধপাস করে দরজা বন্ধ করে দিল। হুজুর আর আমি বাইরে থেকে দরজা ধাক্কা দিতে লাগলাম, ভাইয়া দরজা খুলুন, হাবিতরার জালে ফাঁসবেন না, দরজা খুলেন প্লিজ। হুজুর বলল, তাড়াহুড়া করে কিছু হবে না, আমি দেখছি কি করা যায়, পিছনে আসো তুমি। হুজুর এগিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা পড়ল, তারপর দরজায় জোরে একটা লাথি দিল, সাথে সাথে দরজা খুলে গেল। আমরা তাড়াতাড়ি করে বাসায় ঢুকলাম এবং গালিব ভাইকে ডাকতে লাগলাম, কিন্তু তার কোনো সারা শব্দ নেই। হুজুর একটা রুম দেখিয়ে বলল, এটা কার রুম? এটা বাবার রুম, সব সমস্যা এখান থেকে শুরু হয়েছে। হুজুর আমাকে শান্ত হতে বলে বাবার রুমের দরজাটা আস্তে করে ধাক্কা দিয়ে খুলে ফেলল। দেখলাম বাবা তার বিছানায় ঘুমাচ্ছে। হুজুর সেই রুমে প্রবেশ করল। আমিও কোনো কথা না বলে হুজুরকে অনুসরণ করলাম। তারপর সে বাবার মাথার কাছে গিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকল আর বলল, তোমার বাবা সম্পূর্ণভাবে হাবিতরার বশে চলে গিয়েছে, এখান থেকে তাকে ফিরে আনা সম্ভব না। এখন হাবিতরার সাথে আমরা যা করব সেটার প্রভাব তোমার বাবার উপরেও পড়বে। মানে হাবিতরা যদি মারা যায় তাহলে তোমার বাবাও মারা যাবে, আর হাবিতরাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে সে একা যাবে না, বরং তোমার বাবাকেও সাথে নিয়ে যাবে। এখন বলো তুমি কি করতে চাও? এগুলো আপনি কি বলছেন হুজুর? তার মানে কি বাবাকেও হারিয়ে ফেলবো আমি? সে একটা ভুল করেছে হাবিতরার ফাঁদে পড়ে, তাই বলে কি তাকে সেখান থেকে ফিরে আনা সম্ভব না? সম্ভব হলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতাম, কিন্তু সত্যি বলতে কোনো উপায় নেই। তোমার বাবা আর আত্মা হাবিতরা নিজের করে নিয়েছে। হঠাৎ পাশের রুম থেকে গালিব ভাইয়ের চিৎকার। হুজুর আর আমি দৌড়ে গেলাম সেখানে। চিৎকারটা এসেছিল যেখান থেকে সেই কফিনটা রাখা সেখান থেকে। আমরা সেখানে গিয়ে গালিব ভাইয়াকে ডাকতে লাগলাম, কিন্তু আশেপাশে তো সে নেই। তাহলে চিৎকার করলো কোথা থেকে? হঠাৎ কফিনের ভিতর থেকে কেউ জোরে জোরে বাড়ি দিতে লাগলো। আমি ভয় পিছিয়ে গেলাম, মনে হচ্ছে কফিনের ভিতরে কেউ আটকা পড়েছে। হুজুর আমাকে ভয় পেতে নিষেধ করে কফিনের দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে কফিনের ঢাকনা ওঠালো, যা দেখলাম তাতে কলিজায় পানি নেই। কফিনের ভিতর গালিব ভাই সেই কাফনের কাপড় পরে শুয়ে আছে চোখ বন্ধ করে। আমি দৌড়ে গেলাম, গালিব ভাই কি হচ্ছে আপনার? এই ভাই ওঠেন দয়া করে, কি হলো, কথা বলছে না কেন, এখানে কিভাবে এলেন? হঠাৎ গালিব ভাইয়ের চোখ খুলে খপ করে আমার গলা চেপে ধরল। গালিব ভাইয়ের চোখ হাবিতরার চোখের মতো সম্পূর্ণ কালো রং ধারণ করেছে। খুব জোরে আমার গলা চেপে ধরেছে। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। হুজুর তার ব্যাগ থেকে একটা পিতলের কয়েন বের করে কিছু মন্ত্র পড়ে কয়েনে 3 ফু দিয়ে গালিব ভাইয়ের কপালে চেপে ধরল। সাথে সাথে চিৎকার করে আমাকে ছেড়ে দিল এবং তার কপাল থেকে ধোঁয়া বের হতে লাগলো। হুজুর কয়েনটা আরও জোরে চেপে ধরল এবং কিছু মন্ত্র পড়তে লাগলো। গালিব ভাই জবাই করা মুরগির মতো ছটফট করতে লাগলো। আমি একটু দূরে সরে গিয়ে মুখ চেপে ধরে কান্না করে দিলাম। গালিব ভাইয়ের খুব কষ্ট হচ্ছে। কিছুক্ষণ এইভাবে চলার পর সব কিছু ঠিক হয়ে গেল। গালিব ভাই তো শান্ত হলো, হুজুর পুরো ঘেমে গিয়েছে, হাঁপাতে হাঁপাতে দম নিতে লাগলো। আমি গিয়ে সেই কফিনের পাশে বসে পড়লাম। গালিব ভাই ছোট্ট বাচ্চার মতো করে শুয়ে আছে, মনে হচ্ছে যেন ঘুমিয়ে খুব সুন্দর স্বপ্ন দেখছে। হুজুর বলল, গালিবকে কফিন থেকে বের করে ওই কাফনের কাপড় খুলে দিতে হবে। তখনই গালিব ভাইয়ের চোখ খুলে বলল, আমি ঠিক আছি, আমি ঠিক আছি।
আমি খুশি বললাম, ধন্যবাদ ভাইয়া চোখ খুলে তাকানোর জন্য। আপনি কফিনের ভিতর কিভাবে আসলেন আর এই কাপড় কিভাবে পরলেন? হুজুর বলল, তোমরা কথা বলো, আমি বাসাটা ভালোভাবে ঘুরে দেখি। হাবিবরা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। এই বলে হুজুর চলে গেল। গালিব ভাই উঠে কফিন থেকে বের হয়ে বলল, আমার কিছু মনে নেই। বাসার বাইরে থাকাকালীন যখন তোমার বাবাকে জানালার কাছে দেখলাম, তখনই আমার শরীরে একটা গরম বাতাস বয়ে গেল। মনে হলো যেন আমার ভেতরে কেউ প্রবেশ করেছে। তারপরে আমার কিছু মনে নেই। আমার শুধু এটাই মনে হচ্ছিল যে হাবিবরাকে বাঁচাতে হবে। আমি বললাম, হ্যাঁ। আপনি এটা বলেই দৌড়ে বাসায় ঢুকে গিয়েছিলেন। এখন আপনি পুরোপুরিভাবে মুক্ত না হাবিবরার বশ থেকে। হুজুর কিছু না কিছু ব্যবস্থা করবে। এখন এই সাদা কাপড় খুলেন তো শরীর থেকে, দেখলে ভয় লাগছে। ভয় পাওয়ার কি আছে? একদিন না একদিন তো সবারই এই কাপড় পরে বিদায় নিতে হবে। আর দেখো, আমার গায়ে কতটা মানিয়েছে এটা। মনে হচ্ছে পোলট্রি মুরগি টাক হয়ে গিয়েছে। দূর, বেশি কথা বললেন না তো, খুলতে বলছি খুলেন। তারপর চলেন হুজুরের কাছে যাই। কাফনের কাপড় শরীর থেকে খুলে সেটা কফিনের ভিতর রেখে আমরা হুজুরকে ডাক দিলাম। হুজুর, কোথায় আপনি? হুজুর বেলকনি থেকে সাড়া দিল। আমরা দুজন বেলকনিতে গিয়ে দেখলাম হুজুর আমার শখের ফুল গাছগুলো একটা একটা করে টপ সহ ভেঙে ফেলেছে আর কি যেন খুঁজছে। আমি বললাম, হুজুর এটা কি করছেন আপনি? এগুলো আমার অনেক শখের ফুল গাছ, ভাঙছেন কেন? কি খুঁজছেন আপনি? হুজুর কোনো কথা বলছে না, সে তার কাজ করে যাচ্ছে। আমি গালিব ভাইকে বললাম, প্লিজ ভাইয়া, হুজুরকে এগুলো নষ্ট করতে না বলেন, আমার অনেক শখের গাছ এগুলো। গালিব ভাই বলল, হুজুর আপনি কি এটা কেন করছেন? কিছু তো বলেন। অবশেষে একটা ফুলের টব ভেঙে মাটির মাছ থেকে খুঁজে একটা তাবিজ বের করলো, একটা কাপড়ের টুকরো আর পুটলি করা কিছু মাটি। হুজুর সেগুলো হাতে নিয়ে আমাদের দিকে ঘুরে বলল, এগুলো কি জানো? তাবিজটা খারাপ কিছুতে তৈরি, আর এই কাপড়ের টুকরোটা তোমার মায়ের লাশের কাফন থেকে কেটে নেওয়া হয়েছে। পুটলিতে যত মাটি দেখতে পাচ্ছ, এগুলো তোমার মায়ের কবরের মাটি। আর এসব করেছো কে জানো? তোমার বাবা আর তোমার ভাইয়া। এটা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবা না হয়ে মাকে ফিরিয়ে আনার জন্য এসব করেছে, কিন্তু ভাইয়া কেন এটা করতে যাবে? আর ভাইয়া তো গত 2 দিন ধরে নিখোঁজ, সেটা আপনাকে বলেছি আমি তো ভেবেছিলাম ভাইয়াকে এই হাবিবরা কোথাও লুকিয়ে রেখেছে। তাহলে ভাইয়া কোথায় এখন? হুজুর বলল, সব প্রশ্নের উত্তর জানার জন্য আমাকে ধ্যানে বসতে হবে। আমার কিছু উপকরণ লাগবে, সেগুলো জোগাড় করা তোমাদের দায়িত্ব। তোমার বাবার সাথে হাবিবরার কী জিনিস নিয়ে চুক্তি হয়েছে সেটা আমার খুঁজে বের করতে হবে। আমি মাথায় হাত দিয়ে ভাইয়া বলে বসে পড়লাম। এটা কি শুনছি আমি? বাবার সাথে ভাইয়া এইসব নিজেকে জড়িয়ে নিয়েছে, কিন্তু কেন? গালিব ভাই বলল, হুজুর আপনি বলেন ধ্যানে বসার জন্য আপনার কী কী লাগবে, আমরা সেটার ব্যবস্থা করছি। হুজুর বলল, গোটা 10 মোমবাতি, লাল রঙের সুতো, নতুন কবরের মাটি আর আফরিনের শরীর থেকে অল্প কিছু রক্ত। আচ্ছা, সব ব্যবস্থা হয়ে যাবে আজকে রাতের মাঝেই। আমরা এগুলো জোগাড় করে আপনার কাছে আবার আসবো। এখন আমরা বেরিয়ে পড়ছি এগুলো নেওয়ার জন্য, আপনি নিজের প্রস্তুতি সেরে নিন। হুজুর বলল, আমি এখন ফাউন্ডেশনে ফিরে যাব, তোমরা এগুলো জোগাড় করো, সোজা বাসে এসে অপেক্ষা করবে, আমি ঠিক সময় চলে আসব। হঠাৎ বাবার রুম থেকে বিকট শব্দ। আমরা দৌড়ে গেলাম বাবার রুমের দিকে। গিয়ে দেখলাম বাবার রুম ভিতর থেকে বন্ধ করা। আমি ডাক দিলাম, বাবা দরজা খোলো, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নেই। গালিব ভাই বলল, দরজা ভাঙতে হবে তাড়াতাড়ি, না হলে আবার না জানি নতুন কোনো আকাম করে বসে। যা করেছে তাতে আমাদের ঘুম হারাম। এই বলে দরজার সামনে সজোরে ধাক্কা দিতে লাগলো। এক পর্যায়ে দরজা খুলে গেল। আমরা তাড়াতাড়ি রুমে ঢুকে দেখলাম বাবা কোথাও নেই। হুজুর, বাবা গেল কোথায়? দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল, তাহলে কিভাবে গেল বাবা? হুজুর কিছু বলল না। আস্তে আস্তে গিয়ে জানালার কাছে দাঁড়ালো, তারপর জানালার পর্দাটা এক টানে খুলে ফেললো। ব্যাগ থেকে লাইটার বের করে পর্দাটা আগুন লাগিয়ে দিল এবং সেটা ফ্লোরে রাখলো। আমরা আশ্চর্য হয়ে দেখলাম দাও দাও করে আগুন জ্বলছে, কিন্তু সে আগুন থেকে একটুও ধোঁয়া বের হচ্ছে না। হুজুর এক নজরে পুড়তে থাকা পর্দাটার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আগুনটা নিভে গিয়ে সেখানে একটা নাম ভেসে উঠল, আদিল। আমি দেখে অবাক হয়ে বললাম, হুজুর এ তো আমার ভাইয়ের নাম, এটা কিভাবে হলো? আগুন থেকে আমার ভাইয়ের নাম ভেসে উঠল কেন? এবার হুজুর আমার সামনে এসে বলল, তোমাকে এখন একটা কথা বলবো, হয়তো কষ্ট হবে, কিন্তু নিজেকে শান্ত রাখতে হবে। কি কথা হুজুর? হুজুর বলল, তোমার ভাইয়া আদিল আর বেঁচে নেই। হাবিবরা তাকে মেরে তার আত্মাকে একটা অভিশপ্ত আত্মা বানিয়ে নিয়েছে। এটা শুনে আমি দাঁড়ানো থেকে সোজা মাথা ঘুরে পড়ে যেতে লাগলাম। গালিব ভাই আমাকে ধরল আর বলল, নিজেকে শান্ত কর আফরিন, কিভাবে কি হলো সেটা জানতে হবে। হুজুর বলল, আদিল
এবার থেকে সরে আসতে যাচ্ছে। সে বুঝে গিয়েছিল তার মায়ের রূপে যে এসে তার কাছে দেখা দেয় আসলে সে তার মা না, সেটা হাবিত্রা ছিল। তাই সে নিজেকে বুঝিয়ে শুনিয়ে এসব থেকে দূরে সরে আসতে চাইছিল। কিন্তু আফরিনের বাবার তখনও এই সত্যিটা উপলব্ধি হয়নি। তাই হাবিত্রা সেদিন বাবার হাতেই নিজের ছেলের মৃত্যু ঘটিয়েছে, যাতে আদিলের আত্মাকে সে নিয়ন্ত্রণ করতে পারে নিজের ইচ্ছে মতো। আর আদিলকে ব্যবহার করে এখন সে তোমার বাবাকে নিয়ে গিয়েছে। তার ভয় ছিল আমার তোমার বাবাকে বন্দি করে রহস্য উন্মোচন করে ফেলবো। তাই হাবিত্রা সতর্ক অনুযায়ী তোমার বাবাকে নিয়ে গিয়েছে তার কাছে। আমি কান্না করতে করতে বললাম, আমার ভাইয়াকে সে মেরে ফেললো, কিভাবে করতে পারলো এটা? ভাই নিজের ভুল বুঝতে পেরেছিল কিন্তু তাকে বাঁচতে দিল না। তাহলে আমাকে এখনও কেন জীবিত রেখেছে? আমাকেও মেরে ফেলা উচিত ছিল। তাহলে কেন? হুজুর বলল, সেটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন। হাবিত্রা তোমাকে কেন কিছু করতে পারছে না, সে শুধু তোমার দূর থেকে ভয় দেখিয়েছে। গালিব ভাই বলল, সেটা না হয় আপনি ধ্যানে বসে জানতে পারবেন। তাহলে এখন আমাদের আর দেরি করা উচিত হবে না, ওই জিনিসগুলো নিয়ে আমরা ফিরে আসবো এখানে। হুজুর আপনিও ঠিক সময় মতো চলে আসবেন। হুজুর একটু চিন্তা করে বলল, না না গালিব, আমাদের পরিকল্পনায় একটু পরিবর্তন এসেছে। ধ্যানে বসার আগে আমাদের আরও একটা কাজ আছে। সেটা হলো আদিলের মরদেহ তার কলেজের পিছনে একটা ছোট গর্তে পড়ে আছে। তাকে দাফন করে তার আত্মাকে অভিশাপ মুক্ত করতে হবে। আর ধ্যানে বসার জন্য আমাদের নতুন কবরের মাটি তো লাগবেই। আদিলকে দাফন করলে ওর আত্মাও মুক্তি পাবে আর মাটিও পাওয়া যাবে। তাহলে আমি এখন তোমাদের সাথে আসব। আদিলকে মুক্ত করা খুব জরুরি। হঠাৎ কোথা থেকে যেন উদ্ভূত একটা হাসির শব্দ ভেসে আসলো। হুজুর আমাদের সম্পূর্ণ চুপ থাকতে বলল। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হাসির শব্দের উৎস খোঁজা সম্ভব ছিল না, কারণ চারিদিক থেকে আসছিল সেটা। কখনো মনে হচ্ছে আমাদের পিছন থেকে, আবার কখনো মনে হচ্ছে অন্য রুম থেকে। হুজুর চোখ বন্ধ করে বলল, হাবিত্রা এভাবে লুকোচুরি না খেলে সামনে এসে কথা বলো। আমাকে ভয় পাস নাকি তুই? এটা শুনে হাসির শব্দ আরও বেড়ে গেল। কিন্তু এবার বোঝা যাচ্ছে শব্দটা ঠিক পাশের রুমে, মানে যেখানে সেই কফিনটা রাখা আছে সেখান থেকে আসছে। হুজুর বলল, চুপচাপ আমার সাথে এসো। এই বলে হুজুরের সাথে আমরা পাশের রুমে গেলাম। ধীরে ধীরে আমরা যতই সেদিকে এগুচ্ছি ততই হাসিটা ভয়ঙ্কর হচ্ছে। এমনভাবে হাসছে যেন কেউ তার শিকার সামনে পেয়েছে। আমরা গিয়ে দেখলাম কফিনটার ঠিক পাশেই লাল শাড়ি পরা একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে আর হেসেই চলেছে। তার মুখটা দেখা যাচ্ছিল না। হুজুর বলল, আমি জানি তুই হাবিত্রা, এভাবে হাসছিস কেন? নাকি আমার কাছে হেরে যাওয়ার ভয় তোকে পাগল বানিয়ে দিয়েছে? এটা শুনে সে আরও জোরে হাসতে লাগলো। গালিব ভাই বলল, হাসিটা অনেক কিউট তাই না আফরিন? এই হাসি দিয়ে না জানি কয়জনকে পাবনা পাঠিয়েছে পাগল করে। আচ্ছা হাবিত্রা আন্টি, আপনি কি ছোটবেলা থেকে এইভাবে হাসেন নাকি পরে ট্রেনিং নিয়েছেন? এবার সে হাসি বন্ধ করে কর্কশ গলায় হুজুরকে উদ্দেশ্য করে বলল, জামাল তুই আমাকে হারানোর কথা বলছিস? আমি জানি সেটা তুই পারবি, কিন্তু শয়তানকে সাথে নিয়ে আরেক শয়তানকে কিভাবে হারাবি? এই বলে আবার সে হাসতে শুরু করলো। আমি তাকে বললাম, হাবিত্রা তুই আমার ভাইয়াকে মেরে ফেলেছিস, তাকে আমি শেষ করে ফেলবো আমি। এই বলে তার দিকে তেড়ে গেলাম। যখন তাকে স্পর্শ করলাম তখন দেখলাম আসলে সেখানে কেউ নেই, শুধু শাড়িটা মানুষের আকৃতি নিয়ে ওভাবে বসেছিল। শাড়ির ভিতর কেউ ছিল না। আমি অবাক চোখে হুজুরের দিকে তাকিয়ে বললাম, এটা কি বললো সে? শয়তানকে সাথে নিয়ে আরেক শয়তানকে হারাবো কিভাবে মানে? হুজুর বলল, আমিও তার কথার মানে বুঝিনি, হয়তো সেটা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য বলেছে, তাই এটা নিয়ে মাথা ঘামানো দরকার নেই। গালিব ভাইয়ের চেহারাটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। সে কেমন যেন অন্য মানুষক হয়ে বলল, হুজুর তাহলে চলেন আমাদের কাজ শুরু করা যাক। আমরা বের হলাম বাসা থেকে। উদ্দেশ্য ভাইয়ের কলেজের পেছনে গিয়ে তার মরা দেহ খুঁজে দাফন করে দেব। যাওয়ার সময় হুজুর বাসা থেকে একটা কোদাল নিল কোনো একটা কারণে। আমি খেয়াল করলাম হাবিত্রা ওই শয়তানের কথাটা বলার পরপরই গালিব ভাইয়ের চেহারায় হঠাৎ ভয় ফুটে উঠেছে। তাকে এর আগে কখনো ভয় পেতে দেখিনি, কিন্তু এখন তার মনে কিছু চলছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে গালিব ভাইয়া? আপনার চেহারা হঠাৎ করে এমন শুকনো হয়ে গেল কেন? আপনি কি কিছু গোপন করেছেন? গালিব ভাই একটা শুকনো হাসি দিয়ে বলল, না না তেমন কিছু না, ভাবছি আমার প্রথম মুভিটার নাম কি রাখবো। একটা তো রেখেছিলাম তুমি পছন্দ করলে না, এখন আরেকটা নাম মাথায় এসেছে, খেতের আইলে আইলে ফ্রেম। এই বলে একটা হাসি দিল। হুজুর হেসে দিল, আমি হাসলাম না। গালিব ভাই কিছু তো লুকাচ্ছে। আমাকে কিছু বলতে না দেখে গালিব ভাইয়া কথা ঘুরিয়ে হুজুরকে বলল, আচ্ছা হুজুর, আপনার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি কেন হলো? যদি কিছু মনে না করেন তাহলে আমরা আপনার অতীত জানতে চাই। হুজুর বলল, আমার অতীত আমার জীবনের সবচেয়ে বড় রহস্য, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ভুল আমারই ছিল, তবে সেটা বুঝতে অনেক দেরি করে ফেলেছিলাম।
শুধু এটা জেনে রাখো, মানুষকে ভালোবাসা দিয়ে ধরে রাখা যায়, কিন্তু অন্য জগতের কাউকে ধরে রাখা যায় না। প্রকৃতি একদিন কেড়ে নেয় তাদের। তার মানে আপনার জীবনসঙ্গী কোনো মানুষ ছিল না হুজুর? হুজুর আর কিছু বলল না, শুধু অদ্ভুত একটা হাসি দিয়ে সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। আমরা যখন ভাইয়ার কলেজের পেছনের দিকটায় গেলাম তখন রাত 10টা বাজে। এই দিকটাতে রাতের বেলা কোনো মানুষ থাকে না। আমরা মোবাইলের ফ্ল্যাশের আলোতে যেটুকু দেখছিলাম তাতে ভাইয়ার মরদেহ খুঁজতে লাগলাম। হঠাৎ আমার চোখ গেল ছোট্ট একটা গর্তের দিকে, কারোর পা দেখা যাচ্ছে। আমি ভাইয়া বলে দৌড়ে গেলাম সেখানে। এ দেখে গালিব ভাইয়া আর হুজুরও এগিয়ে এলো। গর্তের ওপর থেকে পাতা পাতা লতা সরিয়ে সত্যি দেখলাম আমার ভাইয়ার নিথর দেহটা সেখানে পড়ে আছে। ভাইয়ার চোখগুলো উপড়ে ফেলা হয়েছে। এ দেখে প্রথম দিন বাবা যখন আমাকে বাটিতে চোখ খেতে দিয়েছিল সেটা মনে পড়ে গেল। তাহলে সেগুলো কি ভাইয়ার চোখ ছিল? ভাবতে আমি ভাইয়ার নিথর দেহটা ধরে কান্নায় ভেঙে পড়লাম। কি থেকে কি হয়ে গেল? আমার এত সুন্দর পরিবার এভাবে ধ্বংস হয়ে গেল কেন? এমনটা হলো? বাবার ভুলের জন্য সব হয়েছে। গালিব ভাই এসে আমাকে ধরে সান্ত্বনা দিল। এখন কান্নাকাটির সময় না আফরিন, যা হওয়ার হয়ে গিয়েছে, নিজেকে সামলাও। হুজুর গর্ত থেকে লাশটা উঠে উপরে রাখলো। এরপর কোদাল দিয়ে সেই গর্তটা একটু প্রশস্ত করে নিল এবং একটা জানাজা পড়িয়ে এখানে আদিলের দেহটা কবর দিয়ে দিল। তাহলেই ওর আত্মঅভিশাপ থেকে মুক্ত পাবে। আমি পেছনে দাঁড়িয়ে রইলাম কান্নারত অবস্থায়। হুজুর আর গালিব ভাইয়া লাশের সামনে রেখে জানাজার জন্য প্রস্তুত হলো। ঠিক তখনই আমার পেছনে কারোর উপস্থিতি টের পেলাম। কেউ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। আমি ভয় পেছনে তাকানোর সাহস পাচ্ছিলাম না। ওইদিকে তারা দুজন জানাজা শুরু করে দিয়েছে। নিঃশ্বাসের শব্দ আস্তে আস্তে বেরিয়ে চলেছে। আমি নিজেকে সান্ত্বনা এবং নিয়ন্ত্রণ করতে পারছি না। এক ঝটকায় পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। আমি স্পষ্ট খেয়াল করেছি কেউ ছিল এখানে। হঠাৎ দেখলাম একটু দূরেই একটা গাছের পেছন থেকে ভাইয়া আমাকে হাতের ইশারায় ডাকছে। আমার এটা মনে ছিল না ভাইয়া মারা গিয়েছে। এখানে ভাইয়ার জানাজাই হচ্ছে। আমি মন্ত্রমুগ্ধের মতো ভাইয়ার ডাকে সাড়া দিয়ে সেদিকে এগিয়ে গেলাম। ভাইয়াও গাছের পেছন থেকে বের হয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। আমি ভাইকে অনুসরণ করে হেঁটে চলেছি। আমি তখন নিজের মাঝে নেই। পেছন থেকে ডাক দিলাম, ভাইয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও না একটু, আমাকে নিয়ে যাও। কিন্তু ভাইয়া কোনো উত্তর না দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ ভাই থেমে গেল এবং আমার দিকে ঘুরে তাকালো। আমি দেখলাম ওই লাশের মতো ভাইয়ার চোখও নেই চোখের জায়গায়। সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর কপালে শুধু একটা চোখ। এটা দেখে আমার হুঁশ ফিরে এলো। এ কি, আমি এখানে কি করছি? আমার চোখবিহীন ভাইয়া ভয়ঙ্করভাবে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি জোরে চিৎকার দিলাম, তখনই পেছন থেকে কেউ আমাকে ধরে ফেললো। তাকিয়ে দেখি গালিব ভাই আমাকে ধরেছে, হুজুর তার পেছনে। গালিব ভাই বলল, তুমি এখানে কি করছো? তোমাকে না সেখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম, এদিকে আসলে কেন? আমি সামনে থেকে দেখলাম সেখানে ভাইয়া বলতে কেউ নেই। তারপর আমি বললাম, আমি ভাইয়াকে দেখেছি হুজুর, সে আমাকে মন্ত্রমুগ্ধের মতো এখানে নিয়ে এসেছে। হুজুর বলল, ওটা তোমার ভাইয়া ছিল না আফরিন, 3 চোখওয়ালা জিনেদের কেউ ছিল। আমরা এখন সময় মতো না আসলে তোমার উপর আক্রমণ করে বসতো। যাই হোক, তোমার ভাইয়া দাফন সম্পন্ন করেছি, তার আত্মা এখন সম্পূর্ণ মুক্ত। আর কবর থেকে মাটিও নিয়ে এসেছি, যেটা ধ্যানে বসার জন্য লাগবে। বাকি যে জিনিসগুলো, যেমন মোমবাতি আর লাল রঙের সুতো নিয়ে আগামীকাল সন্ধ্যায় তোমার সেখানে যাবে, মানে আফরিনদের বাসায়। আমি ঠিক সময় পৌঁছে যাব। আর এখন আফরিনদের ওই বাসায় যাওয়াটা ঠিক হবে না। ভালো হবে গালিবের সাথে তাদের বাসায় যাওয়ার আজকের জন্য। গালিব ভাই বলল, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না হুজুর, আমার বাবা মা আফরিনকে নিজের মেয়ের মতো বরণ করে নেবে। আমি না করলাম না। এই মুহূর্তে গালিব ভাই ছাড়া আমার আর কেউ নেই। তাই হুজুরের কথা মতো গালিব ভাইয়ের সাথে তাদের বাসায় চলে গেলাম। গালিব ভাইদের বাড়িটা রাজপ্রাসাদের মতো, অনেক বড় জায়গা নিয়ে করা। এত বড় বাড়িতে তারা শুধু 3 জনই থাকে। এই প্রথম এত বড় বাড়ি ভেতর থেকে দেখছি। সত্যি বলতে যেদিকে তাকাই মুগ্ধ হয়ে যাই। সব কিছু মনে হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি। আমাকে এভাবে ঘুরে তাকাতে দেখে গালিব ভাই বলল, এভাবে দেখছো কেন? একদিন এই সব কিছুই তোমার হবে, তুমি হবে এই প্রাসাদের রানী। আমি কিছু বললাম না, শুধু মিষ্টি করে একটা হাসি দিলাম। এর মাঝে গালিব ভাইয়ার মা বাবা বেরিয়ে এলো রুম থেকে। হাসতে হাসতে বললো, আরে কি ব্যাপার? আমাদের ছেলে আজকে নিজের বউ নিয়ে এসেছে। কি কোথায় আছো? দেখে যাও সবাই, আমাদের প্রাসাদে নতুন রানী এসেছে। আশপাশ থেকে আরও অনেক লোক বেরিয়ে এলো। আমি এদেরকে আগে কখনো দেখিনি। ভাবলাম হয়তো এরা কাজের লোক হবে। সবাই আমার দিকে তাকিয়ে হাসছে আর ফুসফুস করে কিছু বলছে। গালিব ভাইয়ের বাবা বলল, এভাবে দাঁড়িয়ে রাখবো নাকি আমার বৌমাকে? গোসল করে রানীর মতো করে সাজিয়ে দাও আফরিনকে।
আর গালিব, তুমি আমার সাথে একটু আসো, কথা আছে। দুটো যুবতী মেয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, আসুন আমাদের সাথে। আমি গেলাম তাদের সাথে। তারা আমাকে নিয়ে বড় একটা রাজকীয় গোসলখানায় প্রবেশ করল। এদিকে গালিব আর তার বাবা একটা রুমে একান্তে কথা বলছে। বাবা, বিশ্বাস করো, আফরিনকে আমি কিছুই বলিনি আমাদের ব্যাপারে। আজ প্রায় 21 বছর যাবৎ আমরা যে বিপদের আশঙ্কা করছিলাম সেটাই হতে চলেছে। বাবা বলল, আমরা প্রায় 4500 বছর ধরে পৃথিবীতে অবস্থান করছি। এ বলে গালিব আর বাবা দুজনেই অদ্ভুত একটা হাসি দিল। আমাকে রাজকীয় পোশাক পরানো হলো, বিভিন্ন রকম অলংকার দিয়ে সজ্জিত করা হলো, মাথায় হীরার মুকুট পরে একদম রানীর মতো সাজিয়ে দেওয়া হলো। আমি আয়নাতে নিজেকে দেখিয়ে যেন নিজেই চিনতে পারছি না। যখন সিঁড়িতে নিচে নামছিলাম তখন চারপাশ থেকে ফুল ছেটানো হচ্ছিল। গালিব ভাই নিচে দাঁড়িয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু বাবা মা ছিল না সেখানে। আমি গালিব ভাইয়ের দিকে তাকিয়ে চোখ মেরে দিলাম। উনি হা বন্ধ করে মিষ্টি করে হেসে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, সৃষ্টিকর্তা, এত অপরূপ সৃষ্টি তুমি। তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না আল্লাহ কোরআনে কেন বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দরতম আকৃতিতে। তোমাকে দেখে হয়তো কবি বলিয়া গিয়াছেন, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। আমি আর হাসি আটকে রাখতে পারলাম না। হাসতে হাসতে বললাম, এটা কবি বলিনি ভাইয়া, এটা একটা গান। আচ্ছা, সে যাই হোক, তবে এটা তোমার ক্ষেত্রে মানায়। এটুকু বলে হাঁটু গেড়ে বসে বলল, হুকুম করুন মহারানী। এখন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে গালিব ভাইয়া, আমাকে এভাবে সাজানোর মানে কি বলেন তো? আমি তো এখানে বিপদে পড়ে এসেছি, এসব না করলে কি হতো না? তুমি প্রথম আমাদের বাড়িতে পা রেখেছ, এটা তো অনেক কম। এখন কাজের কথায় আসি। হুজুর একটু আগে কল করেছিল আমাকে, বলেছে যা করার আজ রাতেই করতে হবে। হাবিতরা দিন দিন শক্তিশালী হচ্ছে, কিছু একটা তো সে করেছে, তাই প্রতিদিন তার শক্তি বৃদ্ধি পাচ্ছে। আগামীকাল আরও শক্তিশালী হবে সে। এখনই হাবিতরাকে থামাতে না পারলে আর কখনো থামাতে পারবো না। ঠিক আছে, আমি পোশাক চেঞ্জ করে আসছি। আমিও চাই হাবিতরার শেষ হোক আর আমি এসব থেকে মুক্তি পাই। গালিব ভাই অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, হাবিতরার থেকে মুক্তি পেলেও আমার থেকে মুক্তি পাবে না তুমি। আমি মজা করে বললাম, আমি তো সারা জীবন আপনার বন্দী হয়ে থাকতে চাই গো মেরি রাজকুমার। গালিব ভাই বুকের বাম পাশে হাত দিয়ে চিত হয়ে পড়ে গিয়ে বলল, উফ, তোমার মুখে গো ডাক শুনে নিজেকে কেমন যেন স্বামী স্বামী মনে হচ্ছে। এত সুন্দর করে শাবানা আলমগীরকে গো বলে ডেকেছে কিনা বলতে পারি না। পুরাই পাগল আপনি। এ বলে হাসতে হাসতে উপরে চলে এলাম পোশাক চেঞ্জ করার জন্য। আমি যখন রুমে ঢুকতে যাব তখনই শুনলাম কয়েকজনের ফিসফিস করে কথা বলছে। আমি একটু ঘুরে গিয়ে এগিয়ে কান পেতে শুনলাম, রাজকুমার গালিব একজন মানুষকে বিয়ে করে এই মহলে রানী বানাবে, এটা আমাদের রাজা নাকি মেনে নিয়েছে। আরেকজন বলল, আমাদের রাজা ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছে, তার মানে মেয়েটা মানুষ হলেও তার ভিতর অন্য কিছু থাকতে পারে। আবার আরেকজন বলল, আমার তো তেমন কিছু মনে হয় না, মেয়েটা খুবই সাধারণ একটা মানুষ, তার ভিতর অন্য কিছু নেই, আর তার এমন কোনো যোগ্যতাও চোখে পড়েনি যে সে এই মহলের রানী হতে পারবে। একজন ধমক দিয়ে বলল, চুপ কর তোরা, এসব রাজা শুনতে পেলে আমাদের সবাইকে মেরে ফেলবে। রাজা যদি সিদ্ধান্ত নেয় এই মেয়ে মহলের রানী হবে তাহলে তাই হবে। আমাদের কাজ শুধু রাজার আদেশ পালন করা, তার বিরোধিতা করা নয়। আমি কান পেতে এসব শুনে অনেক অবাক হয়েছিলাম। কিনে কথা বলছে তারা, কিছু তো বুঝতে পারছি না। হঠাৎ পেছন থেকে কেউ আমাকে কাঁধে হাত রাখলো। আমি চমকে গিয়ে পেছন থেকে দেখলাম গালিব ভাইয়ের মা দাঁড়িয়ে আছে। বললাম, আন্টি, আমি আসলে এই পোশাকগুলো পাল্টে এখন বের হবো, আমাদের একটা জরুরি কাজ আছে। আন্টি বললে, আমি জানি কী কাজ সেটা, তবে এই মহলের সবার কথায় কান দিবে না। যদি কিছু শুনে থাকো তাহলে ভুলে যাও, আর এখানে যা দেখবে যা শুনবে সেটা কারোর সাথে শেয়ার করবে না। তোমার প্রতি এটা আমার অনুরোধ আফরিন। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে রুম থেকে ভেতরের দিকে আসলাম। তারা আসলে কারা? রাজা রাজকুমার কী নিয়ে কথা বলছিল? তারা মনুষ্য নিয়েও কিছু বলছিল। সব কিছু মাথার উপর দিয়ে গেল। আন্টিও কেমন যেন অদ্ভুতভাবে কথা বলছিল। আমি সব ভাবতে ভাবতে পোশাক পরিবর্তন করে নিলাম। তারপর আয়নার সামনে রাখা ফলদানি থেকে একটা আপেল উঠিয়ে সেটাকে কামড় দিলাম। আপেল এত মজা হয় নাকি? আমি আগেও খেয়েছি আপেল, কিন্তু এটা যেন সম্পূর্ণ অন্যরকম স্বাদ। আমি আরেকটা আপেল লুকিয়ে নিয়ে নিলাম আর হাতেরটা খেতে খেতে বের হলাম রুম থেকে। গালিব ভাই নিচে অপেক্ষা করছিল। আমাকে আপেল খেতে দেখে বলল, এটা শেষ করো তাড়াতাড়ি, তারপর চলো, আমাদের সময় নেই। আমি বললাম, হ্যাঁ চলেন চলেন। আপেল খেতে খেতে গেলে কি সমস্যা নাকি? হ্যাঁ, এই বাসা থেকে খাবার তো দূর, একটা সুতো বের করা যাবে না, বাবার করা নিষেধ আছে। আমি একটু অবাক হলাম, তাই আধা খাওয়া আপেলটা টেবিলে রেখে বললাম, চলেন, আর খাবো না তাহলে। গালিব ভাইও কিছু বলল না। আমি যে একটা আপেল লুকিয়ে রেখেছি সেটা সে তাকে বললাম না।
বাসা থেকে বের হয়ে বললাম, এখন আমরা কোথায় যাব? গালিব ভাই বললে, এখন রাত 3টা বাজে, কোনো দোকান খোলা পাবো না। হুজুর বলেছে মোমবাতি সে নিয়ে আসবে, আমাদের শুধু লাল রঙের সুতো নিয়ে তোমাদের বাসায় পৌঁছাতে হবে, হুজুর সেখানেই থাকবে। কিন্তু এত রাতে সুতা জোগাড় করবো কোথা থেকে? কোনো দোকানও তো খোলা নেই, তাহলে এবার কি করব? গালিব ভাই বলল, আমি একটা দোকান চিনি যেটা সারা রাত খোলা থাকে, একটু দূরে সেই দোকানটা, চলো যাই। এই এলাকায় তো এমন কোনো দোকান নেই যে সারা রাত খোলা থাকে। আচ্ছা, আপনি যেহেতু বলছেন তাহলে চলেন। আর পরে আপনার বাবাকে আর কোথাও দেখলাম না, সে কোথায় গিয়েছে? গালিব ভাই খুব আস্তে করে বলল, বাবা শিকারে গিয়েছে। এবার আমি একটু ভয় পেলাম গালিব ভাইকে নিয়ে। তার বাড়িতে কারা যেন অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। তার মা বলল, যা দেখবে যা শুনবে তা কারোর সাথে শেয়ার করা যাবে না। আবার এখন গালিব ভাই বলছে তার বাবা শিকারে গিয়েছে, তাহলে তারা কি অন্য কিছু? দূর, কিসব ভাবছি। গালিব ভাইকে আমি অনেক আগে থেকেই চিনি, সে কিভাবে ওসব হতে পারে? এটা হয়তো আমার সাথে মজা করে বলেছে। আমি হাসতে হাসতে বললাম, তার মানে আপনার বাবা রাতের বেলা শিকারে গিয়েছে, তার ছেলের বউয়ের জন্য পাখি মেরে নিয়ে আসতে, রোস্ট করে খাওয়াবে। গালিব ভাই হাসতে হাসতে বলল, শিকার কি শুধু পাকালি করা যায় আফরিন? মানুষ শিকার করার চেয়ে বড় আনন্দ আর কিছুতেই নেই। আমি অবাক হলেও হেসে উড়িয়ে দিলাম কথাটা। ভাই, আপনি না সবসময় মজা করেন, কিন্তু আপনি যত আমাকে ভয় দেখানোর চেষ্টা করেন আমি ভয় পাবো না। আপনি আমার পাশে থাকলে আমার যে কেউ কোনো ক্ষতি করতে পারবেন, আমি সেটা জানি। কথা বলতে বলতে আমরা শহর থেকে একটু দূরে পৌঁছালাম। সেখানে ছোট্ট একটা টং দোকানে হারিকেন জ্বালিয়ে বসে আছে 7-8 বছর বয়সের একটা বাচ্চা ছেলে। আমি পদ্মে অনেক আসা যাওয়া করেছি, কিন্তু এখানে যে একটা দোকান আছে সেটা কখনো খেয়াল করিনি। আমাদের এগিয়ে আসতে দেখে বাচ্চাটা উঠে দাঁড়িয়ে গেল। গালিব ভাই বলল, আরে দাঁড়াতে হবে না, বসো বসো, আমি এখানে একটা কাজে এসেছি, আমার কিছু লাল রঙের সুতা লাগবে। বাচ্চাটা কিছু না বলে হারিকেনটা হাতে নিয়ে রাস্তা থেকে নেমে হাঁটা শুরু করলো। গালিব ভাই বলল, তাকে অনুসরণ করতে হবে আমাদের। আমরা বাচ্চাটাকে অনুসরণ করতে লাগলাম। সব কিছু কেমন যেন অদ্ভুত আর ভয়ঙ্কর মনে হচ্ছে। চারিদিক থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। আমার বাবার মনে হচ্ছে পেছনে কেউ আসছে, তার পায়ের শব্দে স্পষ্ট বুঝতে পারছি। গালিব ভাইকে এটা নিয়ে বললে সে বলল, রাতের বেলা হাঁটলে এমন হওয়াটা স্বাভাবিক, তাই পেছনে না তাকিয়ে সোজা হাঁটতে থাকো। আমি কৌতূহল ধরে রাখতে পারলাম না। হঠাৎ কি মনে করে যেন পেছনে তাকালাম এবং দেখলাম আমাদের পেছনেও সেই বাচ্চাটা হাঁটছে হারিকেন হাতে, তার পেছনে আমি আর গালিব ভাইয়া। এটা দেখে আমি ভয়ে গালিব ভাইয়ের হাত চেপে ধরলাম। গালিব ভাই বলেছিলাম পেছনে না তাকাতে। আমি আর কিছু না বলে গালিব ভাইয়ের হাত ধরে সোজা তাকিয়ে হাঁটতে লাগলাম। মনে হচ্ছে পেছন থেকে তারা আমাকে যেতে নিষেধ করছে। এটা নিশ্চয়ই হাবিত্রার কোনো ধোঁকা হবে, তাই তেমন কিছু না ভেবে হাঁটতে লাগলাম। কি বাচ্চা, অন্ধকারে কোথায় যাচ্ছি তাও জানি না। আমার বিশ্বাস শুধু গালিব ভাইয়ের ওপর। হাঁটতে হাঁটতে আমরা একটা ছোট কুঁড়ে ঘরের সামনে গিয়ে থামলাম। বাচ্চাটা হাতের ইশারায় আমাদের দাঁড়াতে বলে ঘরে ঢুকে গেল। আমি আবার আর চোখে তাকিয়ে দেখলাম পেছনে কেউ নেই। চাঁদের আলোতে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ পরিত্যক্ত একটা জায়গা। মাঝে মাঝে প্যাঁচার ডাক ভেসে এসে বুকে কম্পন সৃষ্টি করে দেয়। আমি বললাম, ভাইয়া কে এই ছেলেটা? আপনি কি তাকে আগে থেকে চেনেন? সে দোকান ছেড়ে আমাদের এত দূরে নিয়ে আসলো কেন? কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। সব বলবো তোমাকে, আগে আমাদের কাজটা হয়ে যাক। তোমাকে অনেক কিছু এখনও জানানো হয়নি, ধৈর্য ধরো, সব জানতে পারবে। এমন সময় ছেলেটা একটা সাদা রঙের ব্যাগ নিয়ে ঘর থেকে বের হলো এবং সেটা গালিব ভাইয়ের হাতে ইশারায় কি যেন বুঝালো। খেয়াল করলাম ঘরের দরজায় একজন মধ্যবয়স্ক মহিলা আঁচলে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। হয়তো সে বাচ্চাটার মা হবে। গালিব ভাইও ছেলেটাকে ইশারায় কিছু বলে আমাকে বলল, চলো আফরিন, যেটার জন্য এসেছিলাম সেটা পেয়ে গিয়েছি। এটা বলে হাঁটা দিল। আমি গালিব ভাইয়ের সাথে হাঁটা দিলাম আর বললাম, বাচ্চাটা আপনাকে ইশারায় কি বলল? সে কি কথা বলতে পারে না? আপনি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন? ছেলেটা কথা বলতে পারে না, ছোটবেলা থেকে বোবা। আর সে আমাকে ইশারায় বলল সোজা এখান থেকে চলে যেতে, পেছনে যাতে না তাকাই। এই জায়গাটা ভালো না। আমি তোমার কাছ থেকে কিছু লুকাচ্ছি না, যেটা জানার সেটা সময় তোমাকে জানিয়ে দিবে। এখন আগের বারের মতো পিছনে তাকাবে না, সোজা তাকিয়ে হাঁটো। আমি আর কিছু বললাম না। পেছন থেকে বিভিন্ন আওয়াজ আসছে, আবার মানুষের কণ্ঠও ভেসে আসছে। একবার মনে হলো বাবা আমাকে ডাকছে, আফরিন আমাকে একা ছেড়ে যাস না, আমাকে নিয়ে যা। আবার মায়ের কণ্ঠও ভেসে আসছে, পেছনে তাকাস না আফরিন, চলে যায় এখান থেকে। আমার কান যেন তবদা খেয়ে যাচ্ছে। গালিব ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম সে খুব শান্তভাবেই হেঁটে চলেছে। তাহলে এই আওয়াজগুলো কি শুধু আমি শুনতে পাচ্ছি?
আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গালিব ভাইয়া আমার দিকে না চেয়েই বলল, শব্দগুলো আমিও শুনতে পাচ্ছি আফরিন, এগুলো কানে নিও না, সোজা হাঁটতে থাকো। আমি কানে হাত রেখে সোজা হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে যখন আমরা আমাদের বাসার সামনে পৌঁছলাম তখন রাত প্রায় 4টা বেজে গিয়েছে। হুজুর এখন আসেনি এখানে। গালিব ভাই বলল, হুজুর আসলেই আমরা ভেতরে প্রবেশ করব। আমি খেয়াল করলাম আমার ওড়নাটা কেমন যেন ভিজে যাচ্ছে। ওড়নার ভেতরে লুকিয়ে সেই আপেলটা নিয়েছিলাম। আপেল থেকে পানি বের হচ্ছে নাকি? ওড়না ভিজে যাচ্ছে কেন? আমি একটু সাইডে গিয়ে গালিব ভাইকে না দেখে আপেলটা বের করলাম ওড়নার ভেতর থেকে। যখন সেটা হাতে নিলাম তখন আমার পুরো শরীর কেঁপে উঠল ভয়ে। কি এটা কি? আমি আপেল ভেবে যা নিয়ে এসেছি সেটা কোনো আপেল না, এটা একটা বিড়ালের কাটা মাথা। সেটা থেকে রক্ত পড়ে আমার ওড়না ভিজে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? আমি তো আপেল নিয়েছিলাম, তাহলে বিড়ালের মাথা আসলো কোথা থেকে? আমি ভয়ে সেটা ছুঁড়ে ফেলে দিলাম হাত থেকে। তারপর গালিব ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম সে অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে। আমি কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, গালিব ভাইয়া। তখনই হুজুরের কণ্ঠ ভেসে আসলো দূর থেকে, আফরিন, গালিবের থেকে দূরে থাকো। আমি তাকে দেখলাম হুজুর জোরে জোরে হেঁটে এদিকে আসছে আর বলছে, গালিব কোনো মানুষ না, ওর থেকে দূরে থাকো। আমি তখন গালিব ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম সে আস্তে আস্তে ঘুরে আমার দিকে তাকাচ্ছে। গালিব ভাইকে দেখে আমি চিৎকার করে ভয়ে পিছিয়ে গেলাম। তার চোখ সম্পূর্ণ কালো আর কপালে সেই তৃতীয় চোখ। গালিব ভাইয়ের 3 চোখ বিশিষ্ট ভয়ঙ্কর চেহারা নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। তখনই হুজুর দৌড়ে এসে তার গলা থেকে একটা তাবিজ খুলে সেটা পুড়িয়ে দিল আমাকে। গালিব ভাই থেমে গেল। হুজুর হাঁপাতে হাঁপাতে বলল, কিভাবে এটা পারলে তুমি গালিব? তুমি একজন জিন হয়ে কীভাবে এতদিন আমার মতো একজনকেও ধোকা দিলে? আমি কেন বুঝতে পারলাম না এটা? গালিব ভাই হাসতে হাসতে গম্ভীর গলায় বলল, হুজুর, আপনি তো আপনার স্ত্রীকেই বুঝতে পারেননি, আমাকে বুঝবেন কিভাবে? আপনার স্ত্রী জাইফা আমার একমাত্র আদরের বোন ছিল, আপনি তাকে মেরে ফেললেন হুজুর। কিভাবে এত নিকৃষ্ট হতে পারলেন? হুজুর যেন আকাশ থেকে পড়ল, তুতলানো কণ্ঠে বলল, জাইফা তোমার বোন মানে? এসব কি বলছো? জাইফা খুব সাধারণ একজন জিন ছিল। গালিব ভাই এক জটকে হুজুরের সামনে এসে হুজুরকে উঠিয়ে ছুঁড়ে মারল, আবার তার কাছে চলে গেল মুহূর্তের মাঝে। এক হাতে হুজুরের গলা চেপে উঠিয়ে বলল, জাইফা একজন রাজকুমারী ছিল, আমার বোন ছিল সে। রাজকুমারী হওয়া সত্ত্বেও খুব সাধারণভাবে চলাফেরা করত। আপনাকে ভালোবেসে নিজের রাজপ্রাসাদ ছেড়ে একটু ভালোবাসা পাওয়ার জন্য ছুটে গিয়েছিল, আর আপনি কিনা ওকে মেরে ফেললেন। আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আপনার গলায় ওই তাবিজটা থাকার কারণে এতদিন আপনাকে কিছুই করতে পারিনি আমি। আজ ওই তাবিজটা আপনি আফরিনকে দিয়ে নিজেকে আমার হাতে তুলে দিয়েছেন। এই বলে হুজুরকে আবার ছুঁড়ে ফেলে দিল। হুজুর কোনো রকম উঠে আমার দিকে তাকিয়ে বলল, ওই তাবিজটা আমাকে ফেরত দাও আফরিন, তাড়াতাড়ি করো, আমাকেও মেরে ফেলবে। এবার আমি আমার ভয়ার্ত চেহারাটা ধীরে ধীরে স্বাভাবিক করে মিটিমিটি হাসতে লাগলাম। এটা থেকে হুজুর রেগে গিয়ে বলল, কি হলো, হাসছো কেন তুমি? তাহলে তুমিও কি গালিবের সাথে এক হয়ে গেলে এই খেলাটা খেললে? গালিব ভাই আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিয়ে বলল, শুক্রিয়া মেরি মহারানী। আমিও হাসি দিয়ে চলে গেলাম একটু আগে। যখন সেই বাচ্চার ছেলেটার কাছ থেকে ফিরছিলাম তখন গালিব ভাইয়া বললাম, ভাইয়া, আমি আপনাকে ভয় পাই না, আমি আপনাকে ভালোবাসি, তাই আপনার ব্যাপারে আমার মনের সন্দেহটা দূর করতে চাই। আপনি এবং আপনার পরিবারের ব্যাপারে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আপনার বাড়িতে কারা যেন আজব আজব কথা বলছিল, আপনি নাকি রাজকুমার হয়ে একজন মানুষকে বিয়ে করবেন। এই কেমন কথা? আসলে আপনারা কারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নাকি এসবের কিছু পেছনে আপনারাই আছেন? যদি আমাকে মেরে ফেলার প্ল্যান থাকে তাহলে অন্তত মারার আগে এই প্রশ্নগুলোর উত্তর আমি চাই। গালিব ভাই কিছুক্ষণ চুপচাপ থেকে বলা শুরু করলো, আফরিন, তাহলে শোনো, আমি আসলে তোমাদের মতো কোনো মানুষ না, আমি একজন জিন। এটা শুনে আমি থমকে দাঁড়িয়ে গেলাম, হাত দিয়ে মুখ চেপে বসে পড়লাম মাটিতে। এটা আমি কি শুনছি? যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসে, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, যার সাথে সারাটা জীবন কাটাবো বলে ওয়াদা করেছি, সে নাকি কোনো মানুষ না। আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ফুপিয়ে কেঁদে উঠলাম। গালিব ভাই আস্তে আস্তে এসে আমার সামনে বসলো আর আমার কাঁধে হাত রেখে বলল, আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার প্রতি আমার ভালোবাসাটা মিথ্যা না আফরিন। তাহলে শোনো, আমরাই মূলত 3 চোখওয়ালা জিন। আমার বাবা সব জিনদের সর্দার। আমরাই পৃথিবীতে 4500 বছর ধরে অবস্থান করছি মানুষের রূপে, মানুষের মাঝেই। আমরা শুধু খারাপ আর অসৎ মানুষদের স্বীকার করি। কেউ কখনো আমাদের আসল পরিচয় জানতে পারিনি আর পারবেও না, সে যত বড় কবিরাজ বা হুজুর হোক।
আমরা নিজেদের এমনভাবে তৈরি করেছি যে খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারি। আর হাবিত্রা আমাদেরই একজন, কিন্তু সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, আমার বাবার বিরুদ্ধে কাজ করেছে। বিভিন্নভাবে মানুষকে বিরক্ত করাই হলো তার কাজ। এই জন্য বাবা তাকে কয়েকবার সতর্ক করলেও সে শোনেনি। কিন্তু গত কয়েক বছর ধরে হাবিত্রা নতুন এক শয়তানি শুরু করেছে। তা হলো মৃত মানুষের রূপ ধরে তার প্রিয়জনকে ধোঁকা দেয়া এবং তার পরিবারের সকল আত্মা নিজের ভেতর টেনে নিয়ে দিনের পর দিন তার শক্তি বৃদ্ধি করছে। আমরা তাকে থামাতে পারছিলাম না, কিন্তু সে নিজেই থেমে গেল তোমার কাছে এসে। সে তোমার আত্মাকে বশ করতে পারছিল না কোনো কারণে। এটুকু বলে গালিব ভাই থামল। আমি চোখের পানি মুছে বললাম, কেন সে আমাকে বশ করতে পারছে না? আমি তো অন্য সবার মতো একজন সাধারণ মানুষ, তাহলে কেন? গালিব ভাইয়া আবার বলা শুরু করলো, এটার উত্তর আমারও জানা নেই, তবে তোমাকে একটা গোপন কথা বলি। এসব শয়তানি করতে হাবিত্রা হুজুরের সাহায্য নেয়। বিনিময়ে সে হুজুরকে অনেক অর্থ সম্পদ দেয়। হুজুরও পরোক্ষভাবে হাবিত্রার সাথে জড়িত। এতদিন হুজুর হাবিত্রার সাথে শত্রুতার অভিনয় করেছে, যাকে তুমি তাকে বিশ্বাস করেছ। সে গতকাল তোমার ভাইয়াকে মুক্তি দেয়নি, বরং তার আত্মা হাবিত্রার কাছে অর্পণ করেছে। আর সে যে ধ্যানে বসার কথা বলছে, এটা হাবিত্রাকে ধরার জন্য না, বরং তোমার আত্মাকে কালো জাদুর মাধ্যমে বন্দি করার জন্য। এটা শুনে আমি শকড হয়ে গেলাম। মানে কি বলছেন কি আপনি? হুজুরা হাবিত্রার সাথে মিলে কাজ করছে? তাহলে আমাকে নিয়ে আপনি তার কাছে গিয়েছিলেন কেন? আপনি আমাকে তার ফাঁদে ফাঁসলেন কেন ইচ্ছে করে? এবার গালিব ভাইয়া উঠে গিয়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বলল, হুজুরের সাথে আমার অনেক পুরনো একটা হিসাব বাকি আছে আফরিন। হুজুর আমার বোন জাইফাকে ভালোবাসার ফাঁদে ফেলে হাবিত্রার সাথে মিলে তাকে মেরে ফেলেছে। হুজুরের সে হারিয়ে যাওয়া স্ত্রী আমার বোন জাইফা ছিল। কি? হুজুর আপনার বোনকে বিয়ে করেছিল এবং মেরে ফেলেছিল? কেন সে এমনটা করলো? আমার বোন তাকে ভালোবেসেছিল অনেক গভীরভাবে, তাই বাবার কড়া নিষেধ সত্ত্বেও সে আমাদের সবাইকে কষ্ট দিয়ে হুজুরকে বিয়ে করে নেয়। যদি আমাদের ধর্মে জিন আর মানুষের বিয়ে সম্পূর্ণ নিষেধ, কিন্তু হুজুর আমার বোনকে এমনভাবে ফাঁসিয়েছিল যে সে এই নিষেধের কথা ভুলে গিয়েছিল। সে জানত না হুজুরের মনে কী চলছিল। হাবিত্রা যখনই নোংরা খেলা শুরু করতে চাইছিল, তখন সবার প্রথম একজন রাজকুমার বা রাজকুমারী বলি দেয়া ছিল পূর্ব শর্ত। তখনই হাবিত্রা হুজুরের সাথে একটা চুক্তি করে। সে রাজকুমারী জাইফাকে তার হাতে তুলে দিবে, বিনিময়ে সে যা চাইবে তা পাবে। হুজুর এই শর্তে রাজি হয়ে গেল, আর আমার বোকা বোনটা হুজুরের ফাঁদে পা দিল। হাবিত্রা আমার বোনকে নিজের নোংরা উদ্দেশ্যের জন্য বলি দিল। এই বলে গালিব ভাইয়া হামা করে কেঁদে দিল। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। একজন ভাই তার বোনের মৃত্যুর বর্ণনা দিচ্ছে, এর চেয়ে কঠিন আর কি হতে পারে? আমার মন ভেঙেছে গালিব ভাইয়া একজন জিন শুনে, কিন্তু খুব মায়াও লাগছে। আমি গিয়ে পেছন থেকে তার কাঁধে হাত রেখে বললাম, ভাইয়া আপনি তো একজন জিন, তাহলে হুজুরকে কেন এখনো বাঁচিয়ে রেখেছেন? ওই বেঈমানের বাচ্চার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি কি ভেবেছো আমি তাকে মারার চেষ্টা করিনি? অনেকবার করেছি, কিন্তু তার গলায় একটা তাবিজ আছে অনেক শক্তিশালী। সেটা তার গলায় থাকাকালীন কোনো জিনের শক্তি নেই তার কিছু করার। আমি মানুষের রূপে তার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছি শুধু একটা সুযোগের আশায়। আমি মানুষের রূপ ধরলে সেটা কেউ বুঝতে পারবে না আমার এমন শক্তি আছে। তাই হুজুরও বুঝতে পারিনি আসলে আমি কে। তাহলে এখন কি করবেন? হুজুর যদি এসবে কিছুর সাথে জড়িত থাকে, তাহলে আমাদের সেখানে যাওয়া ঠিক হবে না। হুজুর চাই আমি সেখানে গিয়ে নিজের আত্মা তাদের কাছে অর্পণ করি, এই জন্যই এত আয়োজন। কিন্তু আমি এখনও বুঝতে পারছি না আপনি আমাকে হুজুরের কাছে কেন নিয়ে গিয়েছিলেন? আপনার পরিকল্পনা কি? হাবিত্রা বলেছিল শয়তানকে সাথে নিয়ে শয়তানকে হারানো যায় না। তখনই আমি বুঝে গিয়েছি হাবিত্রা আমার পরিচয় জেনে গিয়েছে। তার মানে হুজুরও খুব শীঘ্রই আমার পরিচয় জেনে যাবে। হুজুর ভাববে আমি তোমাকে মেরে ফেলবো, তাই হুজুর তোমাকে বাঁচানোর জন্য ছুটে আসবে, কারণ তারা তোমার আত্মা চায়। আমার হাতে তোমার মৃত্যু হলে সেও সেই আত্মা তারা কখনোই পাবে না। হুজুর এসে তোমাকে বাঁচানোর জন্য তার গলার তাবিজটা তোমাকে পরিয়ে দিবে, আর আমি এই সুযোগটার অপেক্ষায় থাকব। তাবিজটা খুললেই হবে হুজুরের শেষ সময়। এই ব্যাপারে আমি তোমার কাছে সাহায্য চাই আফরিন। আমি তোমার সামনে নিজেকে আসল রূপে আত্মপ্রকাশ করব। তুমি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যাবে, এমন অভিনয় করবে যেন আমি তোমাকে মেরে ফেলার জন্য এগিয়ে আসছি। আর তখনই হুজুর সেই ভুলটা করবে। এই সাহায্যটুকু আমাকে করো প্লিজ। আমি আমার বোনের হত্যাকারীকে শাস্তি দেওয়ার সুযোগ করে দাও আমাকে। আমি একটু ভেবে বললাম, ঠিক আছে গালিব ভাইয়া, আমি আপনাকে এই সাহায্য করব। তবে এই কাজ শেষে আমাকে একটা সাহায্য করতে হবে আপনাকে, আর সেটা হলো আমার আত্মা কেন তার বশ করতে পারছে না সেটা খুঁজে বের করতে হবে। কেন কালো জাদুর মাধ্যমে আমার আত্মা নিতে হবে, সাধারণভাবে কেন নয়? এই ব্যাপারে আমাকে সাহায্য করবেন।
গালিব ভাই হাসি মুখে বলল, অবশ্যই করব। ফিরে এলাম বর্তমানে। গালিব ভাই ভয়ঙ্কর রূপে হুজুরের সামনে গিয়ে 2 আঙুল দিয়ে তার চোখগুলো উপরে নিয়ে আসলো। হুজুর চিৎকার করতে চাইলে তার জিহ্বাটা ধরে এক টানে ছিঁড়ে নিয়ে আসলো। এই দৃশ্য দেখে আমার শরীর কাঁপুনি দিয়ে উঠল। আমি জানি গালিব ভাই আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু তবু এসব নিজের চোখে দেখা যায় না। হুজুরের মুখ থেকে রক্তের বন্যা বয়ে গেল। গালিব ভাইয়ার মাথাটা ধরে ঘাট থেকে ছিঁড়ে নিয়ে বলল, এটা আমার আদরের বোনটার জন্য। এই বলে অট্ট হাসিতে মেতে উঠল গালিব ভাইয়া। হুজুরের নিথর দেহটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। গালিব ভাইয়া মুখ দিয়ে পাখির মতো ডাকের মতো শব্দ করল। সাথে সাথেই একটা বিশালাকৃতির শকুন এসে হুজুরের দেহটা নিয়ে উড়ে চলে গেল। হঠাৎ করে আমাদের বাসার উপর থেকে একটা মহিলা সাদা কাপড় উপরে লাফিয়ে পড়ল আমার সামনে। আমি ভয়ে দৌড়ে গালিব ভাইয়ের পেছনে এসে দাঁড়ালাম। সে ভয়ঙ্কর বৃদ্ধা চেহারার মহিলাটা, তার কপালেও গালিব ভাইয়ের মতো তৃতীয় চোখ। গালিব ভাই বলল, হাবিত্রা, অবশেষে তুমিও চলে আসলে। তোমার পার্টনারকেই মাত্র তার প্রাপ্য বুঝিয়ে দিলাম। আমার বোনের মৃত্যুর সাথে তুমিও সমানভাবে জড়িত। খুব তাড়াতাড়ি তোমার সময়ও আসবে। যদি বাঁচতে চাস তাহলে বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আত্মসমর্পণ কর। হাবিত্রা হাসতে হাসতে বলল, ভালোই করেছিস তাকে মেরে ফেলে। ওর চাহিদার লোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। ওর সাথে থাকা তাবিজ না থাকলে আমি ওকে মেরে ফেলতাম, আর আমার আত্মসমর্পণের কথা ভুলে যা। আমি তোদের ধরাছোঁয়ার বাইরে, তাই আমাকে মারার কথা ভুলে যা। আমি এখন অনেক শক্তিশালী। আফরিনের বাবার সাথে চুক্তি করেছিলাম তার সন্তানদের আত্মার বিনিময়ে তার স্ত্রীকে ফিরিয়ে দিব। সেই বোকাটা আমার সাথে চুক্তি করে ফেললো। আদিলের আত্মা বশ করে নিতে পারলে আফরিনেরটা পারিনি, আর এটাই আমাকে থামিয়ে দিয়েছে আপাতত। এখন যদি আমি আফরিনের আত্মা বশ করতে না পারি তাহলে আমার শরীর আর কারোর আত্মাই গ্রহণ করবে না। তাই আফরিনের আত্মা আমার চাই যে করে হোক আফরিনকে আমার হাতে তুলে দে। গালিব ভাই রেগে গিয়ে বলল, আফরিনের আত্মা তো দূর, ওর একটা চুলও তুই পাবি না। পারলে এসে নিয়ে যা। হাবিত্রা তার হাতের ইশারায় কয়েকজন ধোয়ার মতো মানুষ আকৃতির কিছু বানিয়ে আমাদের দিকে ছুঁড়ে মারল। গালিব ভাই আমাকে বলল, ভয় পেও না, আমি আছি তো। এই বলে ওই ধোয়ার মতো ওদের দিকে আগুন ছুঁড়ে মারল। এক এক করে তারা জ্বলে বাতাসে মিশে গেল। এবার হাবিত্রা নিজে এগিয়ে এলো এবং গালিব ভাইয়ের উপর আক্রমণ করল। দুজনের মাঝে প্রচণ্ড লড়াই শুরু হলো। আমি দূরে দাঁড়িয়ে আছি। হাবিত্রা গালিব ভাইয়ের থেকে বেশি শক্তিশালী, কারণ সে অনেক আত্মা গ্রহণ করেছে। গালিব ভাইকে মেরে ছুঁড়ে ফেলে দিল। তাদের শরীরে কোনো রক্ত নেই। গালিব ভাইয়ের শরীরের কিছু অংশ কেটে গিয়েছে মাটির রাস্তার মতো। হাবিত্রা আহত হয়েছে, তবে বেশি না। হাবিত্রা উড়ে গিয়ে গালিব ভাইয়ের বুকের ওপর বসে তার গলা চেপে ধরল আর বলল, ও আমাদের রাজকুমার, তুমি এখন অনেক পিচ্ছি। আমার সাথে লড়াই করতে হলে তোমাকে আবার জন্ম নিতে হবে। গালিব ভাই ছটফট করতে লাগলো। আমি কি করব এখন? গালিব ভাইকে বাঁচাতে হবে। কিছু না ভেবে হুজুরের সেই তাবিজটা, সেটা এখন আমার কাছে। দৌড়ে গিয়ে সেই তাবিজটা হাবিত্রার গলায় দিয়ে দিলাম। সাথে সাথে হাবিত্রা গালিব ভাইকে ছেড়ে দিয়ে চিৎকার করতে লাগলো পাগলের মতো। রাগান্বিত হয়ে ভয়ঙ্কর রূপে আমরা তার দিকে তেড়ে আসতে লাগলো। তখনই গালিব ভাই এসে এক ধাক্কাতে হাবিত্রাকে অনেক দূরে ফেলে দিল। হাবিত্রা দূরে গিয়ে পড়ে হামাগুড়ি দিতে দিতে 4 পা দিয়ে বিড়ালের মতো চিৎকার করতে করতে সেখান থেকে চলে গেল। গালিব ভাই মাটিতে পড়ে গিয়ে আর নড়াচড়া করছে না। সে খুব আহত। আমি দৌড়ে গেলাম তার কাছে। গালিব ভাই, কি হয়েছে? চোখ বন্ধ করবেন না প্লিজ, আপনার কিচ্ছু হবে না। আমাকে কথা দিয়েছিলেন আমার সাথে থাকবেন সব সময়, তাহলে আমাকে একা ফেলে যাবেন না প্লিজ। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আর কখনো আপনার সাথে এমন বাজে আচরণ করবো না। আপনাকে বকা দেবো না, ওঠেন না ভাইয়া। আপনি জিন হওয়া সত্ত্বেও আপনাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনি আমাকে যতটা ভালোবাসেন তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসি আপনাকে আমি। তখনই গালিব ভাই এক চোখ খুলে বলল, আবার শুনি। আমি বুঝতে পারলাম উনি এভাবে অভিনয় করে শুয়ে আছে আমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য। আমি একটু হেসে তার বুকে ঘুষি মারতে মারতে বললাম, আপনি অনেক খারাপ। আমাকে তো আপনি ভালোবাসেন না, আমাকে আপনার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহার করেছেন। গালিব ভাই এবার উঠে বলল, না আফরিন, এটা সঠিক কথা না। তুমি যখন জন্ম নিয়েছ তখন থেকে আমি তোমার সাথে আছি। আমার দাদা মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তোমার কথা। সে আমার হাত ধরে বলেছিল এই মেয়েটা সাধারণ কোনো মেয়ে হবে না, একদিন সে অনেক বড় বিপদের সম্মুখীন হবে, কিন্তু সে নিজেও জানবে না আসলে তার সাথে কি হচ্ছে। তাই আমি চাই তুমি মেয়েটার ছায়া হও, সবসময় ওকে বিপদ আপদ থেকে রক্ষা করো। তোমার ব্যাপারে আরও কিছু জানার আগেই দাদা মৃত্যুবরণ করে, তাই আমি দাদার কথা মতো তোমাকে সে ছোটবেলা থেকে অনুসরণ করে আসছি। কিন্তু আমার বোনের মৃত্যু আর তোমার দিকে ধেয়ে আসা বিপদে যে 100তে গাথা হবে সেটা আমি জানতাম না। তাহলে হাবিত্রা এখন কোথায় গেল চিৎকার করতে করতে? সে কি মারা যাবে? না না,
সে এত তাড়াতাড়ি মরবে না। ওই তাবিজটা তাকে ক্ষণিকের জন্য দুর্বল করে দিয়েছে, তাই সে চলে গিয়েছে। কিন্তু সে আবার ফিরে আসবে। তোমার আত্মা না পাওয়া পর্যন্ত সে থামবে না। তাহলে এখন কি হবে? আমি তো আপনার সাথেই থাকবো। আমার আত্মা কেন এত স্পেশাল সেটা খুঁজে বের করতে হবে। চলো আমার সাথে। আবিতার ফিরে আসার আগে আমাদের কাজ শুরু করে দিতে হবে। আপনি আমাকে এখনও ভালোবাসেন, তাই না গালিব ভাইয়া? গালিব ভাই হাসতে হাসতে বলল, আমার দাদার সাথে দাঁড়িয়ে ছুঁয়ে আমি তোমাকে বলছি অনেক ভালোবাসি। কিন্তু আপনারা তো জিন। যদি আমার ব্যাপারে আপনার বাবার সিদ্ধান্ত কখনো পরিবর্তন হয়ে যায়, যদি বলে আমাকে মেনে নেবে না, তখন কি হবে? গালিব ভাই আমার কানে কাছে এসে বলে, তখন তুমি আমার বাবার সামনে বাংলা মুভির মতো হিরোর মতো দাঁড়িয়ে বলবে, চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু কখনো পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইনি। আমি আপনার ছেলেকে ভুলে যেতে পারবো না। চাবুকের বাড়ি দিলে দেন, আমি সহ্য করে নিব, তবু আপনার ছেলেকে ভুলে যেতে বলবেন না। এই বলে হাসতে হাসতে হাঁটতে লাগলো গালিব ভাইয়া। আমিও হাসতে হাসতে বললাম, ধ্যাত, আপনি আসলে একটা পাগল। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ধরনের আরও গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আর এই গল্পটার কিন্তু তৃতীয় পার্টও আছে, মানে সেকেন্ড সিজন। আপনারা যারা যারা সেকেন্ড সিজন চান আর গল্পটি যদি অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা পরের সিজনটি চান, তাহলে আমরা সেই হিসাবে কাজ শুরু করব। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী একটি গল্পে। আর এই পর্যন্ত সাথে ছিলাম আমি ইফতি। আসসালামু আলাইকুম।